আমি চলে যাই ঘটনায়। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি বর্তমানে দেশের বাইরে আছি এবং স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনা আপনি পড়ে শোনালে খুশি হই। আমার নাম গিয়াসউদ্দিন, তারপরে তিনি তার ঠিকানা। সরাসরি ঘটনায় চলে যাই। সবকিছু বলার আগে আমি লিসনারদের উদ্দেশ্যে বলতে চাই, যদিও মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরও কিছু বিষয়ের সমাধান মানুষের পক্ষে দেয়া সম্ভব নয়। কিছু বিষয় ঘটনা অসমাপ্ত রয়ে যায়। সম্প্রতি আমার সাথে এমন একটি ঘটনা ঘটে যার সমাধান হয়তো কেউই দিতে পারবে না। গত ৪৫ দিন হলো আমার ট্রান্সফার হয়েছে নতুন এক থানায়। আসার পর ঠিকঠাক হতে ২-৩ দিন সময় লেগেছে। তো একদিন আমি বিকালে পাশের একটা এলাকায় যাই একটা কাজে। তখন থানা থেকে কল আসে, জরুরি কাজে আমায় থানায় আসতে হবে। তখন আমি চলা শুরু করলাম। নতুন তো, তাই সাধারণত জিপিএস ইউজ করে পথ চলি এবং ম্যাপে একটা রাস্তা পেলাম যার মাধ্যমে আমি আমার গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। যেতে যেতে লক্ষ্য করলাম দিনের বেলায়ও রাস্তাটা কেমন যেন শুনশান, নীরব, আশেপাশে জঙ্গল ও একটা নদী। দেখে বোঝাই যায় দীর্ঘদিন এখানে মানুষের চলাচল। কেমন গা ছমছমে একটা পরিবেশ। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে থানায় চলে গেলাম। ২-৩ দিন পরে আরো একটা কাজ, আমি ও আরিফ যাই পাশের একটা ইউনিয়নে। আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি যাব বলে ওই রাস্তা ব্যবহার করলাম। যখন আমি গাড়ি নিয়ে ওই রাস্তায় মুভ করছিলাম তখন আরিফ ফোনে কথা বলছিল। হঠাৎ বলল, স্যার থামবেন না, গাড়ি জোরে চালিয়ে যান, খুব জোরে চালা। তখন ওর কণ্ঠে আমি এক ধরনের ভয়ের অনুভূতি বুঝলাম। ওর কথা মেনে আমি খুব জোরে গাড়ি চালিয়ে গেলাম। যখন হাইওয়েতে উঠলাম তখন ও বলল, আপনি ওই রাস্তা ব্যবহার করলেন কেন? তখন আমি বললাম, তাড়াতাড়ি যাওয়ার জন্য। তখন আরিফ বলল, প্লিজ স্যার, আপনি নতুন আর আপনার ভালোর জন্যই বলছি, ওই রাস্তা কোনোদিন ভুলেও ব্যবহার করবেন না। ওটা রাস্তা নয়, এটা অভিশপ্ত রাস্তা। এর কয়েকদিন পরে একটা অভিযোগ আসলো থানায়, একজনের নিখোঁজের অভিযোগ। শাহজাহান নামে এক মাছ শিকারী নিখোঁজ। তদন্ত করে জানতে পারলাম ৩ দিন আগে ও হেলাল নামে আর একজন মাছ শিকারীর সাথে শিকার করতে গিয়েছিল। হেলালকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় আসল ঘটনা। হেলাল বলতে লাগলো, ওরা দুজন নৌকা নিয়ে মাছ শিকার করছিল। ওরা ব্যস্ত ছিল কারণ অনেক মাছ ধরছিল ওরা। একসময় শাহজাহান ঘুমিয়ে পড়ে নৌকার মাথায়। রাত তখন আনুমানিক ৩টে হবে। হঠাৎ হেলাল অনুভব করলো তার পাশে নৌকার উপরের দিকে উঠে যাচ্ছে। সাথে সাথে চাঁদের আবছা আলোয় দেখলো ১০ থেকে ১২ ফুট উঁচু একটি অবয়ব, মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের মতো, তবে পায়ের অংশটা কেমন যেন পশুর মতো পাকা, বিশেষ করে হাঁটুর নিচের অংশ। আর দেখলো ওই ভয়ঙ্কর অবয়ব শাহজাহানের বুকের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ভরে নৌকার অপর দিকে যেখানে হেলাল ছিল সে পাশে ক্রমশ উঠতে লাগলো। এসব দেখে হেলাল আর সহ্য করতে পারলো না। জোরে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। মনে হলো ভেতর থেকে কোনো আওয়াজ বের করতে তার কষ্ট হচ্ছে। তারপর কি হলো জানতে চাইলাম। তখন হেলালের মুখখানা শুকিয়ে গেল। বলল, স্যার পানি দেন। পানি খাওয়ার পরে কাঁপতে কাঁপতে বলল, ভয়ে যখন ও চিৎকার করতে পারছিল না তখন হাত দিয়ে শব্দ করার চেষ্টা করছিল। ঠিক তখন ওই ভয়ঙ্কর অবয়বটি তার দিকে ফিরে তাকালো। তখন সে দেখলো লাল রক্ত বর্ণের দুটি চোখ, আমাদের মুখের গঠন মানুষের মতো হলেও চামড়াটা কেমন যেন জন্তু জানোয়ারের মতো। তার মাঝে সাদা একটি জিহ্বা অর্থাৎ জিভ, একটু লম্বা, নিচের দিকে ঝুলে পড়েছে। মনে হলো খুবই ক্ষুধার্ত, অনেকদিন কিছু খায়নি। আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো। তারপর এক হাত দিয়ে পায়ের নিচ থেকে শাহজাহানের শরীরটা বের করলো। দেখলাম শাহজাহানের কোনো নড়াচড়া করছে না, মনে হয় মারা গেছে। তারপর ওই ভয়ঙ্কর অবয়বটি শাহজাহানের মৃত শরীর নিয়ে পানিতে ঝাঁপ দিল। আমি এরপরে জ্ঞান হারাই। সকালে নিজেকে নদীর তীরে নৌকায় আবিষ্কার করি। এসব শুনে আমি ও আমার সাথে কাজ করা সদস্যরা বিশ্বাস করতে পারছিলাম, কিন্তু এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, তারাও বলল হতে পারে, কারণ ওই এলাকা ভয়ঙ্কর। এর মাঝে একজন ৮০ বছরের উপরে বয়স্ক একজন লোক ছিলেন, তিনিও সাই দিয়ে বললেন, সাথে সাই মিলানো কয়েকটা ঘটনাও বললেন। শাহজাহানের মৃত শরীরে আজও খোঁজ পায়নি, হয়তো প্রকৃতির কোনো অজ্ঞাত শক্তির কাছে হারিয়ে গেছে। সেই শক্তি যার সমাধান এখনো মানুষ তথা বিজ্ঞানে উল্লেখ নেই বা এখনো হয়নি। দীর্ঘদিন প্রায় ১ বছর পরে লিখছি। এর মাঝে হয়তো আপনিও আপনার লিসেনাররাও আমায় ভুলে গেছেন। আমরা ভুলিনি এবং ভুলিনি বলে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনালাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। তো যাই হোক, আজকে শুরু করব আমাদের প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি দিয়ে, এবং এটি ইমেইল প্রতি সপ্তাহের মতন। চলুন আমরা ইমেইলটা শুনে আসি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি জয় কলকাতায় থাকি, তাই স্টুডিওতে আসা সম্ভব নয়। খুব বেশি দিন হয়নি ভূত এফএম শোনা শুরু করেছে, কিন্তু অ্যাপ দিয়ে প্রায় অনেক ঘটনা শুনি এবং ভূত এফএম এখন আমার ওয়ান অফ মাই ফেভারিট। তারপর তিনি লিখেছেন যে আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই, যা এর আগে আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। ঘটনাটা আজ থেকে প্রায় ১৭ কিংবা ১৮ বছর আগের কথা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি তখন স্কুলে ঠান্ডার ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবছিলাম। তখন আমার জেঠুর ঘরের দাদার পরিবার নিয়ে বাঁকুড়া জেলার
শুশুনিয়া, অর্থাৎ শুশুনিয়া হবে মনে হয়, শুশুনিয়া পাহাড় যাবার কথা হয় এবং ওদের পাড়া থেকে নাইট টু নাইট ট্যুর প্রোগ্রাম প্ল্যান করা হয়। ওরা আমাকে ওদের সাথে যাবার জন্য বলে, কিন্তু আমার মা বাবা প্রথমত রাজি হয়। আমি অনেক জোরাজুরি করতে ওনারা রাজি হন। সেইভাবে নির্দিষ্ট দিন সন্ধ্যের সময় আমি ওদের বাড়ি যাই এবং রাতে খাবার খেয়ে আমরা বাসে উঠে পড়ি। কলকাতা থেকে বাঁকুড়া যেতে 5 ঘন্টা লাগার কথা, আমাদের বাস 10:30 নাগাদ ছেড়ে যায়। বাসে উঠে দেখা যায় আমাদের শুধু একটি মাত্র উইন্ডো সিট অ্যালট করা হয়েছে এবং সেটি ড্রাইভারের পিছনের সিট। তাই নিয়ে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে আমার ভাইজির ঝগড়া শুরু হয়। আমরা ছিলাম সমবয়সী, তাই ঝগড়াঝাটি হতো, কেউ কারো দাবি ছাড়ার জন্য রাজি নয়। অবশেষে দাদা এর এক সমাধান বের করে। হাফ রাস্তা ও জানালার পাশে বসবে, হাফ রাস্তা আমি। প্রথমে ও জানালার পাশে বসে। শহর থেকে বেরোতে বেশ সময় লেগে যায় রাস্তায় ট্রাফিক থাকার জন্য। আমরা শহর থেকে বের হবার খানিকক্ষণ পর একটু ফ্রেশ হবার জন্য বাস রাস্তার পাশে দাঁড় করানো হয়। সবকিছু শেষ করে আবার সবাই বাসে উঠে পড়ি এবং বাস আবার চলতে শুরু করে। এবার আমি জানালার পাশে বসার সুযোগ পাই। এবার বাস শহর থেকে দূরে যেতে থাকে, রাস্তাঘাট বদলাতে থাকে, চারপাশের বাড়িঘর কমে আস্তে আস্তে চাষের জমি এবং অনেক দূর পর্যন্ত সেটা। বাসের হেডলাইট যত দূর পর্যন্ত পড়ছে ততটাই দেখা যায় বাকিটা আধার ছাওয়া। শীতের রাত, কোথাও কেউ নেই। বাসের প্রায় সব যাত্রী ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার পাশে বসা আমার ভাই ছিল। শুধু মাঝে মধ্যে অন্য দিক থেকে আসা লরির হেডলাইট, আমি বাসের স্বচ্ছ কাছে চোখ রেখে বাইরেটা দেখে যাচ্ছি। ঠিক সেই সময় আমার বাসটা রাস্তায় বাঁক নেয় এবং গাড়ির আলোয় আমি দেখি একটা লোক মাঠ থেকে তাড়াতাড়ি হেঁটে হাইওয়েতে উঠছে। তার সারা শরীর চাদরে ঢাকা, হাতে লাঠি। আমার বেশ অবাক লাগে, গ্রামে এত রাতে ঠান্ডায় কেউ বেরোতে পারেন? তারপর আমি ভাবি এটা স্বাভাবিক হয়তো, কিন্তু অবাক হয়ে কিছুক্ষণ যাবার পর গাড়ি আবার বাঁক নেয় এবং একই ভাবে একটি লোক উঠে আসছে মাঠ থেকে রাস্তায়, একই চাদর, খাটো ধুতি, হাতে লাঠি। আমি বেশ ভয় পাই আর বাসের ভেতরে তাকাই, দেখি সবাই ঘুমে অচেতন। বাসের ড্রাইভার আর হেল্পার ছাড়া সবাই ঘুমাচ্ছে। আবার কিছুক্ষণ যাবার পর রাস্তায় আবার বাঁক আসে এবং একই দৃশ্য। আমি এবার খুব ভয় পাই আর দেখি ড্রাইভার আর হেল্পার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে এবং হেল্পার দাদা শুধু একবার বাসের মধ্যে তাকিয়ে নেয়। বাসের লাইট অফ থাকায় তারা বাসের সবাই ঘুমাচ্ছে এবং হেল্পার ড্রাইভারকে বলে যে তুই জোরে গাড়ি চালা। আমি ততক্ষণে আমি ভেজা, ওদের যে ডাকবো তাও পারছিলাম না। আমি কোন রকমে চোখ বন্ধ করে থাকি, কখন যে ঘুমিয়ে পড়ি। যাই, ঘুম ভাঙে 4:30, সকাল 4:30। সামনে পাহাড় দেখে মনটা আনন্দে ভরে যায়। রাতের কথা ভুলেই গিয়েছিলাম। সামনে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে পাহাড়টা দেখে খুব মজা লাগে। শুধু কখন পাহাড়ে চড়বো সেটা ভাবছিলাম। কিন্তু আমার বৌদি বলেন আগে ব্রাশ করো, ব্রেকফাস্ট করো, তারপরে কি আর করা, তাই করতে হলো। আরো কিছু টুরিস্ট বাস এলো, অনেক লোক নামলো। আমি খেতে খেতে শুধু পাহাড় দেখছি। তারপর আমরা পাহাড়ে চড়তে শুরু করি এবং আমার ভাইজির সাথে রেস স্টার্ট করি যে কে আগে চূড়ায় উঠবে। অনেক উৎসাহ নিয়ে আমরা শুরু করি। আরো অনেক লোকও উঠছে আমাদের পাশাপাশি, কিন্তু যত উপরে উঠতে থাকে লোকজন কমতে থাকে। আমি উৎসাহী ভাবে জিজ্ঞেস করি আপনারা কি ওপরে উঠেছিলেন? ওরা বলে না, কাছাকাছি গিয়েছিলাম। কেউ বলে আরেকটু গেলেই হয়তো হতো। আমার যেন একটা জেদ চেপে যায়, ওরা কেউ পারেনি, আমি যাব। আমি এই কথা ভুলেই গিয়েছিলাম যে কি আমার পেছনে আছে, কে মানে কেউ নেই, কে নেই, কে আছে আমার পেছনে, কে সাথে আসছে। অবশেষে আমি পৌঁছাই পাহাড়ের চূড়ায়, কিন্তু হঠাৎ পাহাড়ের মাথায় ঝোপ নড়ে ওঠে। আমি দেখি সেই লোকটা একইভাবে ঝোপঝাড় ঠেলে আসছে, কিন্তু রাতের মতো তার মুখ দেখা যায় না। আমি দেখে খুব ভয় পাই, এতটাই ভয় পাই যে আমি কোথায় আছি, কেন আছি সব ভুলে যাই। আমি কতক্ষণ একভাবে দাঁড়িয়েছিলাম জানি না। আমার হুঁশ ফেরে আমার দাদার ধাক্কায়। ও বলে তোকে আমরা কত ডাকলাম। আমি দেখি আমার দাদা, আমার ভাইজি, আমার সাথে কিছু লোক। আমি অসম্মোহনের মতো নিচে নামতে থাকি। একবার পড়ে যেতে গিয়ে কিছু আগাছা ধরে বাঁচি। আমার সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে তোর? আমি চুপচাপ থাকি। আমি শুধু এই বলে ভয় পাই যে এই কথা যদি আমার বাড়ির লোকজন জানতে পারে আমার হয়তো আর কোনোদিন কোথাও যেতে দেবে না। অনেক কষ্টে মনকে বুঝাই এটা মনের ভুল ছিল। এরপর আমি দুপুরে কিছুই খেতে পারি না। আবার আমরা বিকালে ফেরার আগে ভয়ে ভয়ে এক লোকাল লোককে জিজ্ঞেস করি আমরা যেই পথ ধরে পাহাড়ে উঠেছি তাছাড়া আর কোনো রাস্তা আছে কি? উনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে বাবু আর কোন দিক থেকে উঠবে, ও পাশে তো খাড়াই। আমরা ফেরার পথে আমি বাস থেকেও দেখেছি পাহাড়ের অন্য দিকটা খাড়ায়, সেখানে কারোর শুধু লাঠি ভর দিয়ে ওঠা অসম্ভব। আমরা সকালে বাড়ি ফিরি। সকাল থেকে আমার খুব জ্বর আসে, কিন্তু আমি বাড়ির লোকদের বলি ঠান্ডা লেগে জ্বর এসেছে। এরপর থেকে মাঝে মাঝে আমি ঘুমিয়ে স্বপ্নে দেখতাম আমি হারিয়ে যাচ্ছি, আমার আশেপাশে কেউ নেই। আমি ভয়ে মা মা বলে চিৎকার করে উঠতাম। আমার শরীরের পিঠে পায়ের পাশে কিসের যেন আঁচড়ের দাগ থাকতো। একদিন আমার মা আমায় ছাড়ানোর জন্য একজনের কাছে নিয়ে যায়। আমি আগেই অনেক ভয়ে ছিলাম, এবার আরো ভয় যদি মা সব জানতে পারে। তিনি মায়ের কথা শোনেন, আমার দিকে শুধু হেসে বলেন বেটা তোকে কিছু বলতে হবে না। আমি অবাক হয়ে যাই, উনি কি সব জানতে পেরেছেন? বেরোবার সময় আমাকে কাছে ডেকে নিচু গলায় বলেন সব
ভুলে যা বেটা, আমি তোকে কিছু নিয়ম মেনে চলতে বলবো, শুনবি, আর কিছু হবে না। তারপর আর সত্যিই কিছু হয়নি। আমি ঘুরতে খুব ভালোবাসি, বিশেষ করে অচেনা শহর, অদেখা জায়গা। এই কথা শুনে যদি আমার বাড়ির লোক আমায় একা না ছাড়ে, তাই কোনোদিন কথা কাউকে বলি। আজ এত বছর পর এই কথা শেয়ার করতে পেরে বেশ হালকা লাগছে। জানি না আমার ঘটনা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, কিন্তু আমি আমার লাইফের সিক্রেট শেয়ার করতে পেরে সত্যি খুশি। আমার বাংলাদেশও যাওয়ার ইচ্ছে আছে, সময় ও সুযোগ পেলে যাব। ভালো থাকবেন এবং আমার মতো শ্রোতাদের ভালো ঘটনা শুনিয়ে আনন্দ দেবেন। জয়দা, কলকাতা। আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ, এবং বাংলাদেশে আসবেন আশা করি, এবং আমাদের সাথে আপনার দেখাও হয়ে যেতে পারে সেই সূত্রে। সেটাই আশা থাকবে। আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা ঘটনায় চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসনার্স। আমি ইসমাইল, এসেছি মাগুরা থেকে। ওকে, আপনি মাগুরা থেকে অনেক কষ্ট করে এসেছেন, সেই জন্য আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। তো আপনি, আপনার এই ছাড়া আপনার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আপনি এক সময় মসজিদে ইমামতি করতেন, রাইট? জি। এবং আপনি এখনো একটা মাদ্রাসায় কর্মরত আছেন। এবং আপনি আমাকে বলছিলেন কথায় কথায় যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপকার করেন, তাদের মানে যারা জিনে আক্রান্ত হয় সেই সমস্ত মানুষকে আপনি হেল্প করেন। জি। এবং আপনি বলছেন যে আপনি দেখলে বুঝতে পারেন। তো এখন একটা প্রশ্ন আপনার কাছে, অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন বা অনেকেই হয়তো জানতে চাইবেন, সেটা হচ্ছে আপনি কোনো মানুষকে দেখে কি বুঝতে পারেন যে ওনাকে আসলে জিনে ধরেছে নাকি উনি মানসিকভাবে অসুস্থ? এখানে একটা বিষয় বুঝে নেওয়া দরকার যে একজন মানুষকে হঠাৎ যদি দেখা হয়, যে আমি যদি মনে করি যে এই লোকটার কোনো সমস্যা আছে কিনা, তো আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ওই লোকটাকে দেখলে আমি অবশ্যই বলে দিতে পারবো যে আসলে তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ওকে। আর যদি মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কি বলেন, কি সাজেশন দেন? ক্ষেত্রে আসলে যেহেতু আমি আপনাকে অফিয়ারও বলছি, এখনো বলছি যে আমি যেহেতু ডাক্তারি বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, সেহেতু আমি অবশ্যই তাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে বলেন। জি জি। এবং আজকেও আপনি অফিসে ওঠার সময় বলছিলেন যে আপনার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, যেটা সবাই বলে, সেটা আপনিও বলেছেন যে আপনার কাছে খুব অস্বাভাবিক কিছু একটা পেয়েছেন, তাই না? জি। তো আপনার ঘটনায় চলে যায়। আমি প্রথম যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি 2007 সালে ফেব্রুয়ারি মাসের দিকে। তো আমি তখন প্রয়োজনের তাকিতে লেখাপড়া করতাম ওই সময়। তো বাড়ি থাকার কারণে পড়ালেখার একটু ক্ষতি হতো, যার কারণে আমি ডিসিশন নিলাম যে যেহেতু আমার মাদ্রাসা লাইনে লেখাপড়া করছি, কোরআন হিফজ করছি, তো আমি কোনো একটা মসজিদে ইমামতি করি আর পাশাপাশি লেখাপড়া করি। ওই যে আপনাকে অফেয়ারে যেটা বললাম যে আমার নানার দেওয়া যে জিন ছাড়ানোর যে কাজটা আমি করি, জি, তখনও সেটা আমি করি এবং তার আগের থেকেও। তো রাসেল ভাই, অল্প কিছুদিনের ভিতরে আমি যে এলাকায় ইমামতি নিই, ওই এলাকার ভিতরে আমার একটা নাম ছড়িয়ে পড়ে যে আমার কিছু জিন ছড়াই বা এরকম জিন ছড়াই, এরকম একটা কিছু। তো রাসেল ভাই, সেই সুবাদে আমি বিশেষ করে রাত্রেবেলা রোগী দেখতাম বেশি, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম ওই সময়। দিনের বেলায় লেখাপড়া কাজে ব্যস্ত থাকতে টিউশনই করতাম। তো রাত্রিবেলা আমি বরাবর এই কাজটা বেশি করতাম, আর রাত্রিবেলা এই কাজটা করতে একটু সুবিধা হয়। তো বরাবর না, সেদিনও 2টা লোক আসলো এসার নামাজের সময়, মসজিদে এসে নামাজ পড়লো। তো নামাজের পরে আমাকে বললো, হুজুর আপনার কাছে কি জন্য আসছি তা তো বুঝতেই পারছেন, তাহলে আপনি একটু আমাদের সাথে চলেন, আমার মেয়েটার খুব অসুস্থ, সমস্যা হয়েছে, জিনে ধরছে, অনেক ফকির কবিরাজ দেখানো হইতেছে, কোনো কাজ হইতেছে না। তখন আমি বললাম আমি যেতে পারি, তবে শর্ত আছে, আমাকে মসজিদ আবার এগিয়ে দিয়ে যেতে হবে। তো ওনারা বললো যে ঠিক আছে, আপনাকে আমরা মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে যাবো। তো ওই সময় ওনাদের সাথে আমি ওখানে গেলাম। তো রাসেল ভাই, আমি যখন যাই তখন রাত আনুমানিক 10টা থেকে 10:30 বাজে। আমি ফ্রেশ হয়ে তাদের ওখানে পৌঁছাতে, তো প্রথমে আমি যখন বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে ওই মেয়েটার কিছু অদ্ভুত আচরণ আমার চোখে পড়ে। তার ভিতরে একটা বিষয় ছিল এরকম যে মেয়েটা আমাকে দেখে সে জোরে জোরে চিল্লাপাল্লা করতেছে এবং নিজের নখ দিয়ে নিজের শরীরে সে আঁচড় কাটতেছে। আচ্ছা। তো সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এটা যে আঁচড় কাটতেছে, কিন্তু একটা আঁচড়ের দাগও তার শরীরে লাগতেছে না। আমি নিজে ওই মেয়েটার গায়ে আসলে হাত দিলাম, আমি কোনোভাবেই কোনো মহিলা রোগীর গায়ে হাত দিই না, কিন্তু ওই দিন কৌতূহল বশত হাত দিয়ে দেখি যে নখ দিয়ে আঁচড় কাটলে যে একটা বোঝা যায় যে এখানে নখ দেওয়া হয়েছে, সেরকম কোনো কিছু বোঝা যাইতেছে। তো রাসেল ভাই, এরকমের আমি প্রথমে আগে পরীক্ষা করে নিলাম যে আসলে জিনের কোনো সমস্যা আছে কিনা। পরে দেখলাম জিনের সমস্যাও নাই এবং জিনটা হাজির আছে, চলমান হাজির আছে। তো রাসেল ভাই, জিন যারা চলে থাকেন বা ওই টাইপের কোন লোক যদি এখন ভূতের শুনে থাকেন, তারা অবশ্যই জানেন যে জিন যদি হাজির থাকে তাহলে একটা মোমেন্টে কাজ করতে হয়, আর জিন হাজির করে নিলে আর একটা মোমেন্টে কাজ করতে হয়। আচ্ছা। তো যেহেতু জিনটা হাজির আছে সেহেতু আমার জন্য একটু সুবিধা হলো। তখন আমি জিনটাকে বন্ধ করলাম, একটা এরিয়া দিয়ে বন্ধ করলাম, যাতে ওই জিনটা এই এরিয়ার ভিতরে রোগীকে কোনো ক্ষতি না করতে পারে, নিয়ে যেতে না পারে। তো রাসেল ভাই, আমি তাকে ওইভাবে ট্রিটমেন্ট করতেছি, সে আমাকে প্রশ্ন করতেছে, আমি তার প্রশ্নের জবাব দিচ্ছি, আমি তাকে প্রশ্ন করতেছি, এইভাবে করতে করতে আসলে ভাই মানে 2-3 ঘন্টা সময় কেটে গেছে। তো এক পর্যায়ে ওই বারিন্দায় অনেক মহিলারা বসে আছে বা অনেক লোকজন আছে। তো আমি দেখছি উঠানের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে, আধা বয়সী, একদম বৃদ্ধ না, আবার একদম আমাদের মতো এই অল্প বয়সী না। আরেকটা কথা বলে রাখি যে ওই লোকটার হাইট কিন্তু কোন সাধারণ মানুষের চেয়ে একটু বেশি, যেমনটি আমরা সাধারণত দেখি। তখন আমি কৌতূহলবশত সবাইকে প্রশ্ন করলাম যে ওই উঠানের মাঝখানে যে লোকটা দাঁড়ায় আছে ওই লোকটাকে। তখন আমার দিকে সবাই অবাক সুলভ দৃষ্টিতে তাকাইছে, বলছে যে ওই লোকটা মানে, আমি বললাম যে উঠানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তখন সবাই ওই দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়, একবার ওই উঠানের দিকে তাকায়, আরেকবার আমার দিকে। তখন আমি বললাম যে আপনারা কেউ কিছু দেখতেছেন না? তো বলছে না, আমরা তো কিছু দেখতেছি না। তখন আমি পুরোপুরি বুঝে নিলাম যে নিশ্চয়ই এখানে কোনো
প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে। আর যেহেতু আমি জিন ছড়াচ্ছি সেহেতু এখানে এই জাতীয় কোনো ব্যাপার হতে পারে। তার মানে আপনি যেটা দেখেছিলেন সেটা কি জিনই ছিল? জি জি, আমি যেটা দেখেছিলাম ওটা জিনই ছিল। পরবর্তীতে আমি যেটা তদন্ত করে পেলাম, যখন আমি ওই লোকটাকে দেখাচ্ছিলাম তখন ওই মনে হচ্ছিল যে ওই মেয়েটার গায়ে কি আগুন ধরিয়ে দিয়েছে। সে আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছিল, বলতেছিল যে তোকে পানিতে ফেলে দেবো, তোকে ওই আমার মসজিদের আগে একটা জায়গা আছে ওখানে ওই পুকুরের কথা বলতেছিল যে তোর মসজিদে যাইতে পুকুর আছে, তো সাইকেল ধরে পানির ভিতরে ফেলাই দেবো। আচ্ছা, আপনি যে সাইকেল নিয়ে এসছেন, আপনার মসজিদের আগে যে পুকুর আছে, এগুলো তার জানার কথা না? এগুলো তার জানার কথা না, বা এগুলো তার কল্পনাও করার কোনো কথা। কিন্তু সে বলছে যে খুবই আশ্চর্যজনক ব্যাপার। জি জি জি, সে বলছে যে তোর মসজিদের পাশে 2টা পুকুর আছে, জোড়া পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, তুই যদি সাইকেল চালাস যখন যাবি তোকে পানির ভিতরে ফেলাই দেবো। এটা তার পক্ষে মানে আপনাকে চেনারই কথা না? চেনার কোনো কথাই না। ওই মেয়েটা, আমি জীবনে কোনোদিন ওই এলাকায় যাই নাই। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে তুই যা করবি কর, এখন এই ঘর থেকে যাবি কিনা সেটা বল। তো বললো যে আমি যেতে পারি, তবে শর্ত আছে। আমাদের ওখানে ইসাখাদা নামে একটা জায়গা আছে রাসেল ভাই, এটা সবাই চিনে। ইসাখাদা একটা মাজার শরীফ আছে, যে মাজারে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিসপত্র মানত করে থাকে। তো বললো যে 40 কেজি চাউল, একটা খাসি আর 4টা মোমবাতি ওখানে দেখতে হবে। যদি দেশ হয় তাহলে আমি চলে যাবো। যথারীতি বললো যে ঠিক আছে আমরা ওটা দেবো, এখন তুই কিভাবে যাবি বল। তখন সে বললো আমি যেতে পারি, আমাকে একটা মাটির কলসি দিতে হবে, পানি ভরে ভর্তি কলসি দিতে হবে, এটা নিয়ে আমি যাবো। আসলে এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের দ্বারা 5-7 লিটারের ওজনের একটা কলসি, মাটির কলসি এমনিতে ভারী হয়, তার ভিতরে আবার পানি, এরকম একটা কলসি দাঁত দিয়ে কামড়ে ধরে নিয়ে যাওয়া কি কারো দ্বারা সম্ভব হতে পারে? না, সেটা তো অসম্ভব হওয়ারই কথা। এরপরে আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে ওইটা নিয়ে যা। তখন ওনারা মাটির একটা কলসি, এবং আপনি নিজের চোখে দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি। ওই মেয়েটার সাথে আমি গিয়েছিলাম। তো মাটির কলসি এরকম ভরছে, ভরার পরে দাঁত দিয়ে কামড়ায় ধরছে, ধরার পরে দৌড় মারছে যেয়ে একটা বট গাছের গোড়ায় যেয়ে মেয়েটা পড়ে গেছে। আর ওই মেয়েটা পড়ে যাওয়ার সাথে সাথেই ঝড় হইলে রাসেল ভাই যেভাবে পাতা ওই উতাল পাতাল করে বা পুড়ে পাতা উপর থেকে নিচে ছুড়ে পড়ে বাতাসে ডালপালা দোল খাই, পুরো বট গাছ মনে হইতেছে ভাঙ্গে চলে যাইতেছে। আচ্ছা, সবাই দেখে পালাই চলে গেছে, কেউ না এখানে, আমি ব্যতীত আর ওই মেয়েটা ব্যতীত আর কেউ। আচ্ছা, তো আমি মেয়েটাকে ওখান থেকে উঠে উদ্ধার করে আনলাম, মাথায় পানি টানি দিয়ে সুস্থ করা হলো। আর আমার ভিতরে আমার একটা জিনিস নিষেধ ছিল, আমার নানা বলছিল যে কারোর কাছ থেকে চেয়ে তুমি কোনো টাকা পয়সা নিতে পারবে না। তো ওনারা আমাকে ওই দিন 1000 টাকা দেয়। তো ওই টাকাটা আমার কাছে ছিল, আমি চলে আসতেছি। রাসেল ভাই, তার আগে একটা কথা বলা হয়নি, ওই যে বাড়িতে আমি ওই রোগী দেখতে গিয়েছিলাম ওখান থেকে আমার মসজিদের বর্ণনাটা, মসজিদ প্রায় 5 থেকে 7 কিলোমিটার, তার ভিতরে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে হাইওয়ে, অর্থাৎ মাগুরা টু ঝিনাইদহ যে মহাসড়ক, ওই মহাসড়কটা। আর এই মহাসড়ক থেকে 4 কিলোমিটার পথ আমাকে এই মেট্রো রাস্তা দিয়ে আসতে হবে। তা ওই 4 কিলোমিটারের ভিতরে 2 কিলোমিটার আমার বাড়ি ঘর পাওয়া যায়, এই পাকা রাস্তায় মিনিটি চলে, আর 2 কিলোমিটার কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই মসজিদ পর্যন্ত। দুই পাশ দিয়ে ধানি জমি, তাল গাছ আছে আর কাঁচা রাস্তা। তো বেরোনোর সাথে সাথে রাসেল ভাই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। তো ওনারা আমাকে বললো যে আপনি থেকে যান রাত্রে। তো আমি বললাম যে না, রুগী দেখে তো আসলে আমাদের থাকার কোনো নিয়ম নাই, আমার যেভাবে চলে যেতে হবে। আমাকে একটা টর্চ লাইট দিল, ওনারা 2 জন আমার সাথে আসলো। হাইওয়ে ক্রস করে ইটের সালিং পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত ইটের সালিং বিছানো ওই পর্যন্ত ওনারা আসলো। আর এই মাঠের যে 2 কিলোমিটার পথ আমার একা যেতে হবে, ওই পথটা ওনারা বললো যে হুজুর যেহেতু কাছাকাছি চলে আসছি তাহলে আপনি চলে যান, চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই, আমি এরকম একটা বড় কাজ করেছি, আমার ভিতরে আসলে একটু ভয় লাগতেছিল যে আমি একা একা যাবো, কি হবে কি না হবে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। তো এরপরে ভাবলাম যে যেহেতু আমি সবকিছু জানি সেহেতু আমার কোনো সমস্যা হবে না। ওই দিন আমার আরেকটা জিনিস ভুল হয়েছিল, তড়িঘড়ি করার কারণে আমি শরীরটা বন্ধ করতে পারছিলাম। আমাদের ভিতরে একটা নিয়ম আছে, সকাল বিকাল যদি শরীর বন্ধ না করা হয়, সকাল থেকে বিকালের ভিতরে, সকালে বন্ধ না করলে সকাল থেকে বিকালের ভিতরে কোনো একটা ক্ষতি হতে পারে বা এই ধরনের কোনো কিছু। আবার যদি সন্ধ্যায় বন্ধ না করা হয়, সন্ধ্যা থেকে সকালের ভিতরে যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হতে পারে। এই কারণে আমাদের এই জিনিসটা মেনে চলতে হয় যে সকাল বিকাল শরীর বন্ধ করতে হয়। ওই দিন আসলে আমার রাত্রে তড়িঘড়ি করার কারণে শরীরটা বন্ধ করা হয়নি। তো আমি ওনাদেরকে বিদায় দিয়ে আমি সাইকেল চালা আসতেছি। তো রাসেল ভাই, সাধারণ জ্ঞানে যেটা বোঝা যায় যে ছাগল মাঠে ঘাস খায় দিনের বেলায়, মানুষ বেঁধে রেখে আসে, অথবা গলা থেকে দড়ি ছাড়া থাকে বিভিন্ন ভাবে। রাত্র 2টা থেকে 3টা বাজে ওই সময় কিভাবে একটা ছাগল মাঠের মাঝখানে এসে ঘাস খাইতেছে, এটা দেখে আসলে আমি একটু অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, এত রাত্রে ছাগল কোথা থেকে আসলো। অনেক দূর থেকে দেখতে, যত দূর থেকে দেখা যায় আর কি। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই ছাগলটার কাছে যাওয়ার সাথে সাথে ছাগলটা অদ্ভুত হয়ে ডাকাডাকি শুরু করছে। তো ছাগলটার ডাক দেখে আর ওই ছাগলটা আমার সাথে এরকম একটা আচরণ করতেছে, মনে হইতেছিল যে ছাগলটা আমার জন্য অপেক্ষা করতেছে। তারপরে কি হলো? এরপরে রাসেল ভাই, পরে আমি বললাম যে আমি তো তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই, তো তুই আমার রাস্তা অবরোধ করে রাখছিস কেন? তোর কাছে তুই কর, আমাকে আমার রাস্তাতে যাইতে দে। তখন ওই ছাগলটা একজন মানুষকে যখন কথা বললে সে যখন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে, সে মাথাটা উঠায় আমার কথাটা ওইভাবে শ্রবণ করলো। করার পর সত্যি সত্যি আমার রাস্তাটা রাসেল ভাই ওই ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি
চলে আসলাম। আমি কিন্তু এর মাঝে বিন্দু করে ভয় পাইনি, কিছু মনেও করিনি, কারণ আমি জানি আমার কাজই হচ্ছে এইগুলা করা। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আর কিছু বলবেন? জি, তারপরে যখন ফিরতেছিলাম, জি জি ফেরার পথে ছাগলটা ক্রস করার পরে এরপরে দেখি একটা গরু, জি যে গরুটার মাথার থেকে পেট পর্যন্ত সাদা আর বাকিটুক কালো। জি ওই গরুটা কিভাবে ঘাস খাইতেছে। তো ওরসাল ভাই, এই গরুটা আমাকে দেখে আবার একটা অদ্ভুত আচরণ করছে। সেটা হচ্ছে যে সামনের 2 পা উঁচু করে দিছে, দিয়ে ওই গলায় দড়ি আটকে গেলে যেমন এই করে ওই রকমের আর্তনাদ করতেছিল। জি তো আমি ওকে বললাম যে তুই আমার কথা শুনলি না, আমি তোকে বললাম যে আমি তোর কোনো ক্ষতি করবো না, বা আমি তোর কোনো করার জন্য আসিনি, তুই আমার রাস্তা অবরোধ করে রাখছিস কেন। এই কথা বলার পরে গরুটা ওখান থেকে সরে গেল। তারপর আমি আবার সাইকেলে উঠছি, কিন্তু সাইকেলে আমি উঠছি, আমার মনের ভুল কিনা জানি না, আমার সাইকেলের পেছনে মনে হইতেছে 2-3 জন লোক বসে আছে। জি সাইকেলে এত জোরে পেডেল মারতেছি, কোনো কাজ হইতেছে না। মনে হইতেছে যে আমি আমার শরীর ঘামে একদম পুরোপুরি আমি অস্থির হয়ে গেছি। জি পরে আপনি বাড়ি পৌঁছালেন। তারপর আমি মসজিদে আসার আগে ওই যে বলছিল যে আমাকে পানিতে ফেলে দেবে, এটা আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি। মসজিদে আসার আগে ওইখানে আসার সাথে সাথেই মনে হলো যে আমার সাইকেলটা উঁচু করে ধরে আমাকে কেউ পানির ভিতরে ফেলা দিয়েছে। আপনি কি পানির মধ্যে পড়ে আমি গিয়েছিলেন? পানির মধ্যে পড়ে গেছি এবং আমি গলা পানি পর্যন্ত ডুবে গিয়েছিলাম। আচ্ছা। তারপর আমি ওখান থেকে আমি উঠলাম, সাইকেলটা উঠালাম, ওই ভিজে অবস্থায় মসজিদে আসলাম, এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে আমি ফজরের সময় হয়ে গেল, ওই নামাজ পড়ে তারপর আমি আবার অন্যান্য কাজ করলাম। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। হ্যালো লিসনার, আমি সাদ্দাম খন্দকার, এসেছি উত্তরা থেকে। তো রাসেল ভাই, আমি এখন যে স্টোরিটি বলবো এটা ফেব্রুয়ারির এই বছরের ফেব্রুয়ারির 13 তারিখের স্টোরি। তো আমি আমার কোন একটা কাজে চিটাগাংয়ে যাই। সো ওখানে পাহাড়তলি নামক যে জায়গাটা আছে, ওইখানে একটা লোকের সঙ্গে আমার পরিচয় হয়। সো ওনার নাম হচ্ছে শরীফ। তো উনি কোন একটা কথায় কথায় স্টোরিটা আমাকে বলেন। স্টোরিটা এমন ছিল যে উনি কর্মসূত্রে কোন একটা গোরস্থানের দায়িত্বে ছিলেন বলতে একটা গোরস্থানে যেখানে বেওয়ারিশ লাশ কবর দেওয়া হয়। তো উনি ওখানে দায়িত্বে ছিলেন এবং ওনাকে সেখান থেকে টাকা দিত, এবং উনি সেখানে খুব ছোট্ট একটা ঘর করে ওই গোরস্থানের দায়িত্বে ছিলেন, এবং সেখানে কোনো লাশ টাশ চুরি হয় কি হয় না সেসব দেখাশোনার জন্য। সো উনি ওরকম ছিলেন। হঠাৎ করে ওই এলাকায় খবর আসে যে একটা লাশ পাওয়া গেছে, সেটা হসপিটালে 3 দিন যাবত আছে, এবং পুলিশ ময়নাতদন্ত করে সেটা হয়তো বা আজকে ওই দিন তার ওখানে আসবে এবং ওই লাশ দাফন তাকেই করতে হবে। সো তিনি সেই রকম চিন্তা ভাবনা নিয়েই প্রস্তুত থাকেন। রাসেল ভাই, প্রত্যেকটা লাশ যখন ওনার কাছে আসে, উনি যখন ওখানে কবর দেন, তো ওনার কাছে লাশগুলো দেখে উনি খুব আফসোস করেন, এবং ওনার কাছে মনে হয় যে আহারে, এই মানুষগুলো পৃথিবীতে এতদিন বেঁচে ছিল, কত আনন্দ ফুর্তি করেছে, এখন এর অবস্থান হবে কবরে। সো রাসেল ভাই, এই লাশটা দেখে তার একটা বারের জন্য মনে হয় নাই যে এই লাশটা এরকম লাশটার এমন অবস্থা ছিল যে ওই লাশের প্রতি তার কোনো কাজ করে নাই। সো তিনি লাশ যখন কবর দিতে যান, তখন তার সঙ্গে আরো একটা ছেলে ছিল, ছেলেটার বয়স হবে প্রায় 13-14 বছর। সো উনি ওই ছেলেটা তার সঙ্গে কাজ করত। উনি কবর খুঁড়লেন, এবং কবর খোঁড়ার পর লাশ যখন নামাবেন রাসেল ভাই, তখন উনি লাশটা দেখে হতভম্ব হয়ে যান। লাশটার এমন অবস্থা ছিল যে ওই লোকটাকে এমন ভাবে খুন করা হয়েছিল যে চাপাতি অথবা এই জাতীয় কোনো কিছু দিয়ে তাকে জঘন্য ভাবে কোপানো হয়েছিল, এবং তার মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আর মার্ডারের পর তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। সো জিনিসটা দেখে সে ঘাবড়ে যান, এবং লাশটা প্রায় 4-5 দিনের পচা দুর্গন্ধ আসছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব লাশটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যান। সো যখন দুজন মিলে তিনি ছিলেন আর তার সঙ্গে যে ছেলেটা ছিল, দুজন মিলে লাশটা যখন কবরে নামান, লাশটা চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে ওই কাফনের কাপড়টা একটু হয়ে যায় খোলার সময়, চোখের দিকে তাকিয়ে তিনি একটু ভয় পেয়ে যান। চোখগুলো রক্তবর্ণ ছিল, মনে হচ্ছিল যেন তার দিকে তাকিয়ে আছে। সো দুজন লাশটাকে কবর দেন, এবং কবর দেওয়ার পর ছোট ছেলেটা 13-14 বছর বয়স যেটা ছিল, সে বলে যে ঠিক আছে, লাশটা এখন দাফন হয়ে গেছে, সো আমি চলে যাব। তো সে চলে গেল। তার কিছুক্ষণ পর ওই শরীফ ভাই উনিও ওখান থেকে চলে আসে, যেহেতু তার বাসা তার থাকার স্থান খুব দূরে না, গোরস্থানের সঙ্গেই। তো গোরস্থানটা এমন ভাবে বাউন্ডারি দেওয়া ছিল যে ওখানে যে কোনো কুকুর ঢুকবে, মানুষ ঢুকবে এমন কিছু না, আর তার থাকার স্থানটাও ঠিক সেখানেই ছিল। তো ওই দিন রাতে হঠাৎ করে তিনি ঘুম ভেঙে যায়, রাত 10টা 10:30 মতো হবে, ঘুম ভেঙে যায়। তো
ঘুম ভাঙার পর উনি যখন বাইরে বের হয়ে আসেন, উনি যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে উনি যে লাশটাকে কিছুক্ষণ আগেই কবর দিয়ে আসলেন, ওই লাশের ওখানে মানে কিছু দাঁড়িয়ে আছে। উনি দেখলেন যে মনে হচ্ছে যে কিছু একটা দাঁড়িয়ে আছে। সো উনি জিনিসটা দূর থেকে দেখে উনি আস্তে আস্তে কাছে যান যে কি হতে পারে। তিনি একদমই ভয় পাননি, যেহেতু তিনি এগুলোর সঙ্গে ইউজ টু। সো তিনি ভিতরে যান, ভিতরে গিয়ে তিনি তেমন কিছু দেখতে পান না, বাট তিনি একটা জিনিস দেখতে পান, সেটা হচ্ছে ওই কবরটা মানে একটু খোঁড়া, মনে হচ্ছে যে কিছু দিয়ে মনে হয় কোদাল বা কোনো কিছু এই জাতীয় দিয়ে একটু মাটি খোঁড়া হয়েছে। সো উনি ভাবেন যে এখানে কুকুর আসলো কোথা থেকে, অথবা চোর টোর তো আসার কথা না। যেখানে ওনার মাথায় এই জিনিসটা কাজ করেছে যে বাউন্ডারিটা এমন ভাবে দেওয়া ছিল একটা কুকুরও ঢোকার কথা না, তো সেখানে মানুষ ঢোকার তো কোনো প্রশ্নই আসে না। সো উনি আবার মাটিটা জায়গা মতো ঠিকঠাক ভাবে দিয়ে উনি রুমে চলে যান, এবং রুমে যখন যান তখন ওনার ওই দিন কেন যেন আর ঘুম আসছিল না, খুব অস্বস্তি বোধ করছিলেন উনি। তো উনি আবার বাইরে বের হয়ে আসেন, এবং বাইরে বের হয়ে এসে তখন রাত প্রায় 2টা-2:30 বাজে ওনার ভাষ্য অনুযায়ী। তো বাইরে বের হয়ে আসেন, এবং বের হয়ে এসে উনি দেখেন যে ওই লাশের কাছে মানে মনে হচ্ছে যে কোদাল দিয়ে কেউ একজন মাটি ছুটছে, মানে মাটি তুলে ফেলে দিচ্ছে কবরের উপর থেকে। উনি ব্যাপারটা আসলে বোঝার জন্য কাছে উনি ভাবলেন যে চোর টোর এত ইয়ে করছে, চোর আসলো কিনা আবার। তো উনি ভেতরে যান, এবং ভেতরে গিয়ে উনি যেটা দেখেন রাসেল ভাই, মানে উনি খুব নার্ভাস হয়ে পড়ে। সরি, আমি একটু এখানে মিস্টেক করে ফেলেছি। উনি যখন ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখেন যে কবরে কেউ নেই, তো উনি আবার বাইরে বের হয়ে আসেন, এবং তখন উনি যেটা দেখতে পান যে ওই যে গোরস্থানটা মানে যে লাশটা কবর দেওয়া হয়েছে এবং যেখানে লাশের জানাজা করানো হয়, ওই জানাজা করানোর ওই জায়গাটাতে লাশটা শুয়ে আছে, মানে লাশটা ওখানে রেখে যাও। তো উনি আসলে যেহেতু কাফন দিয়ে মোড়ানো, উনি ভাবলেন কি ব্যাপার, এখানে লাশ রেখে গেল কি এত রাতে? কেউ যদি আসে তাহলে তো অবশ্যই তাকে জানানোর কথা বা তাকে ডাক দেওয়ার কথা, কিন্তু এমন তো কেউ এখানে আসেনি মানে তাকে ডাক দেবে বা ডাকও দেয়নি। তো তিনি জিনিসটা ভাবতে ভাবতে লাশের কাছে গিয়ে রাসেল ভাই উনি ভীষণ ভাবে চমকে যান। এবং জিনিসটা এমন ছিল যে উনি যে লাশটাকে উনি দাফন করেছেন, উনি নিজে হাতে কবর দিয়েছেন, ওই লাশটা ওখানে শোয়ানো। তো উনি ওখানে মানে কথা বলার মতো কোনো ভাষা ওনার ছিল না, উনি মানে নির্বাক হয়ে যান। তো কিছুক্ষণ ভাবার পর ওনার হঠাৎ করে মানে এই ভয়টা ওনার মধ্যে থেকে চলে যায়। তো উনি ভাবে যে যাই হোক যেটাই হয়েছে, এই লাশটার গা দিয়ে যেহেতু এত গন্ধ আসছে, তো লাশটাকে আবার জায়গা মতো রেখে আসতে হবে। তো উনি ওই লাশটা কাঁধে করেন, এবং উনি বলেন যে আমি আমার জীবনে এত ভারী লাশ কোনোদিন তুলিনি। তো উনি লাশটা কাঁধে করেন, এবং কাঁধে করে লাশটা যখন তোলেন তখন ওনার আর মনে নেই যে ওই লাশটার মাথা শরীর থেকে আলাদা ছিল, কোনো মতো বসিয়ে দেওয়া ছিল। তো কাফনের মধ্য থেকে ওই মাথাটা নিচে পড়ে যায়। তো উনি এক হাতে এক কাঁধে লাশ এবং আর এক হাতে মাথা নিয়ে উনি কবরের দিকে ছুটেন, এবং সেখানে গিয়ে তিনি ভাই আবার যখন লাশটাকে কবরের মধ্যে শোয়ান, তখন উনি মাটি দিবেন, মানে শোয়াই উনি মাটি দিবেন, ঠিক ওই টাইমে তার হাতটা চেপে ধরে, এবং তিনি ভীষণ ভাবে ভয় পান। তিনি ওখানেই সেন্সলেস হয়ে যান, এবং এরপর সকালবেলা তার জ্ঞানী ফেরে তার সেই ছোট ছেলেটা, মানে যে ছেলে তার সঙ্গে কাজ করতো, সেই ছোট্ট ছেলেটার ডাক শুনে সে তাকে বলে যে কি ব্যাপার ভাই, আপনি এখানে শুয়ে আছেন, কি হয়েছিল রাত্রেবেলা, আর ওই লাশটাই বা ওখানে গেল কি করে, যে লাশটা আমরা কবর দিলাম। তো রাসেল ভাই উনি ওখানে আরো একটা শক খান। উনি ওখানে আর কোনো কথা বলেন, উনি জাস্ট জানিয়ে দেন যে আমি আর এখানে কাজ করব না। সো গোরস্থান কর্তৃপক্ষ তাকে অনেক রিকোয়েস্ট করে যে এখানে থাকো, যেহেতু ঠিক এই মুহূর্তে যাবা ঠিক আছে, বাট কিছুদিন পরে যাও। তো সে কোনোভাবেই ওখানে আর থাকলো না, ওই মুহূর্তে তিনি ওখান থেকে চলে আসেন। এবং ওই গোরস্থান কর্তৃপক্ষ ওই এলাকার যেহেতু আর অত তাড়াতাড়ি লোক পাওয়া খুব কষ্ট বা ওনারা পাচ্ছিলেন না, গোরস্থান কর্তৃপক্ষ ওখানকার স্থানীয় একটা লোককে থাকতে বলেন, এবং বলেন যে ঠিক আছে তোমরা 2-1 দিন থাকো, তারপর আমরা লোক পেলে তোমাকে আর রাখবো না, তুমি চলে যাও। এর বিনিময়ে তারা তাকে টাকা অফার করে। তো ওখানে একটা লোক, যে লোকটা ছিল, উনি বললেন ঠিক আছে আমি থাকবো। তো ওই দিন রাত্রেবেলায় রাসেল ভাই উনি বাহিরে আসেন, এবং বাহিরে এসে উনি দেখতে পান যে মানে কবরের মাটি মনে হচ্ছে যে কেউ যেন খুঁজছে। তো উনিও কাছে যান, এবং উনি কাছে গিয়ে, উনি যেহেতু নতুন ছিলেন উনি একটু ভয় পান, কাছে গিয়ে উনি একটু লুকিয়ে পড়েন। উনি দেখেন যে কবরের মাটি মানে অটোমেটিক মনে হচ্ছে তুলে তুলে ফেলছে কেউ যেন। তো উনি ওখানে একটা গাছ ছিল, উনি গাছের আড়ালে লুকিয়ে পড়েন, এবং উনি যেটা দেখেন উনি ভীষণ ভয় পান।
ওই লাশ নিজের হাত দিয়ে মানে কবরের মধ্যে থেকে নিজের হাতটা বের করে মাটিগুলো খুঁড়ছে এবং মাটি সরিয়ে দিচ্ছে, সরিয়ে সরিয়ে নিজের রাসূল ভাই ওখান থেকে বের হয়ে আসে এবং বের হওয়ার পর তার এক হাতে ছিল তার মাথা এবং শিরচ্ছেদ অবস্থায় তার মাথা সে নিজে হাতে ধরে তিনি ওই খাটিয়াতে এসে আবার শুয়ে পড়েন, মানে যেখানে লাশের জানাজা করা হয়। নিজের চোখে দেখেছেন? জি, উনি নিজের চোখে দেখেছেন। সত্যি ঘটনা? আমি যতদূর শুনেছি তার কাছ থেকে এটা সত্যি ঘটনা ছিল। তো রাসূল ভাই এরপর সেখানে আবার ওই লাশটাকে আবার নতুন করে হুজুরকে নিয়ে আসা হয় এবং নতুন করে জানাজা পড়ানো হয়। তো এরপর আর কোনো ঘটনা শোনা যায়নি রাসূল ভাই। এই ছিল আমার স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের আনন্দ দিতে পেরেছে এবং আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই যে অনেকেই আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন এবং তার সাথে কথা বলবো, তার নামটা একটু জানবো, তারপরে তার ঘটনা শেয়ার করবো। জি, আসসালামু আলাইকুম রাসূল ভাই। আমি আজকে টাঙ্গাইল থেকে একটা ঘটনা নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমার পরিচিত একটা মেয়ে, ওনার নাম মিনা। তো ওর একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে, ও আমাদের সাথে যেটা শেয়ার করলো যে ও স্বপ্নে প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখতো যে কেউ এসে তাকে বলতেছে তুমি নামাজ পড়া শুরু করো। আর এই কথাটা 1-2 যখনই স্বপ্ন দেখতো ঘুম থেকে উঠেই দেখতো চারপাশে বেশ সুগন্ধি ছড়াচ্ছে। তো এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর প্রথম দিন ও ভাবছে যে বিষয়টা স্বাভাবিক বা এটা স্বপ্ন। পরবর্তীতে বেশ কয়েকদিন দেখার পরে ও বিষয়টাকে সিরিয়াসলি নেয় এবং তো নামাজ পড়া শুরু করে। যখন থেকে নামাজ পড়ে শুরু করে তখনই ওর আশেপাশে সেই সুগন্ধিটা যেটা স্বপ্নে ঘুম ভাঙার পরে পেত, সেটা তো নামাজের পর ওর চারপাশে পেতে শুরু করে। তো এইভাবে বেশ কিছুদিন নামাজ পড়ার পরে আবার স্বপ্নে দেখে যে তুমি একাধারে নামাজ পড়ে যাও এবং কি তোমার নামাজের যায় নামাজ, তুমি নামাজ পড়ার শেষে আর এই মশলাটা উঠাবে না এবং কি ওই অবস্থায় থাকবে। তো এইভাবে সে যায় নামাজ পেতে নামাজ পড়ার পরে ওইভাবেই যায় নামাজটা রেখে ঘুমিয়ে পড়তো। তো পরের দিন স্বপ্নে দেখে যে একজন সুন্দর চেহারা, নুরানি চেহারার এক লোক বলতেছে যে তুমি আজকে নামাজ পড়ার সময় যায় নামাজের যে কিছু একটা পাবা, সেটা পেলে তুমি নিজের কাছে রাখবা আর কাউকে বলবে না। তো সে exclusively on FusionBD.com ওই দিন ওই কথা মতো নামাজ পড়তে যে নামাজ শেষ হয়ে যায় নামাজ থেকে উঠতে যাবে, তখন তার হাঁটুতে কিছু একটা বাজে। জিনিসটা বোঝা যাচ্ছে যে জায়নামাজের নিচেই জিনিসটা আসছে। সে জায়নামাজ সরিয়ে মিনা দেখে যে একটি রূপার আংটি। তো সে অনুপাতে সে রূপার আংটিতে সে নিজে পড়ে সে রাত্রে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে মানে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন না দেখেই সুগন্ধি পেয়ে জেগে উঠে দেখে যে স্বপ্নে দেখা যে লোকটাকে সে দেখতো সেই লোকটা আসছে তার সামনে হাজির আসছে এবং সেই লোকটাকে তাকে অনেক উপদেশ দিচ্ছে, অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তো সেই আংটি পড়ার পরে সেই লোকটার কথা শোনার পরে ওর মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার বা মানে অনেক কিছু জানার বা বলার ক্ষমতা চলে আসে। তো এইভাবে বেশ চলতে থাকে, চারপাশে ওরা বেশ সুনামও চলে আসে। কিন্তু ওদের বাড়ির পাশে একটা পুকুর ছিল বা দিঘি যেটাকে বলে, সেই দিঘি তো ওরা মানে রিলেটিভরা ওরা কয়েকজন মিলে গোসল করতে যেত। তো একদিন গোসল করতে যে গোসল করে উঠার সময় খেয়াল করে যে ওরা হাতে সে আংটিটা নেই। সেই পর থেকেই ওর কিছুটা অ্যাবনর্মালের মতো হয়ে যায়, এতটাই বেশি অ্যাবনর্মাল বা বেসামাল হয়ে যায় যে ও আর নিজের মধ্যে নিজের কণ্ঠ বা স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে। একটা পর্যায়ে ও দেখতে থাকে যে সেই সুন্দর চেহারা লোকটা ওর কাছে আসছে না, কিন্তু তার বিপরীতে একটা কুৎসিত চেহারার একজন ছায়া ওকে সবসময় ঘিরে রাখতেছে। ওর ঘুমের সময় ওর উপরে মানে ওকে একদম মানে ওর সাথে মিশে যাচ্ছে। এই অবস্থা ওর ঘুমে প্রচুর অনিয়ম হওয়ার কারণে ও শুকিয়ে যেতে থাকে, অসুস্থ হয়ে পড়ে। ঠিক এই সিমটম চলাকালীনই ওর বিয়ে হয়ে যায়। বিয়ে যাওয়ার পরে এই সমস্যাগুলো আর বাড়তে থাকে, এতটাই বাড়তে থাকে যে ও আর মানে ও কি বলতেছে নিজেই ভুলে যায়, এমনকি নিজেই মনে রাখতে পারে না পরবর্তীতে। তো এই ব্যাপারে ওকে ট্রিটমেন্ট করা হয়, মেডিকেলও করা হয়, এমনকি মানে আধ্যাত্মিক চিকিৎসাও করা হয়। এক মহিলার কাছে ওকে চিকিৎসার জন্য এক মহিলাকে ওর বাড়িতে নিয়ে আসা হয়, সেটা অবশ্যই দিনের বেলা, এমনকি দুপুরের পর। তো মহিলা ওকে এক জায়গায় বসিয়ে মহিলা ওর সামনে মিনার সামনে
তো মিনার সামনে বসে মহিলা তার রিচুয়াল করার সময় মিনার উপরে সেই মানে দুষ্ট জিনটা এসে হাজির হয়ে যায়। সেই দুষ্ট জিনটা এসেই সে মহিলাকে বলে, তুমি আমাকে ছাড়াইতে আসছো, তোর সাথে যে 3টা আসছে সেই 3টাকে আমি বলতেছি তুই এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে চলে যা, না তোর ক্ষতি হবে। তখন সেই মহিলাটাকে সেই মিনা এমন ভাবে একটা ধাওয়া দেয় যে সেই মহিলা, শাড়ি পরা বোরখা পরা মহিলাকে ধাওয়া দিয়ে সে এক ধাওয়াতে নারকেল গাছে উঠিয়ে দেয়। এই অবস্থা দেখে মিনা যখনই নারকেল উঠে যায়, মিনা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ট্রিটমেন্ট করার পর অবস্থা খারাপ, সে মহিলা আর ট্রিটমেন্ট করতে পারবে না। এর মধ্যে মিনা দুইবার প্রেগনেন্ট হয়, বাচ্চা হবে, কিন্তু 2টা বেবি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমাদের টাঙ্গাইলে একজন খুব ভালো পরেজগার ব্যক্তির মাধ্যমে ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করা হয়, কি ও এখন আল্লাহ দিলে সুস্থ আছে, আর একটা বেবি, সুন্দর মিষ্টি একটা বেবি হয়েছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই লিখছেন। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি হাবিবুর রহমান মাহিন, ওয়ান সেকেন্ড কাম ফ্রম ঝালকাঠি। জি বলুন। তো একটু দূর থেকে বলতে হবে। ঘটনাটা আজ থেকে প্রায় আপনার 10 বছর আগের ঘটনা। যেটা হচ্ছে আপনার, আমি একবার গ্রীষ্মের ছুটিতে ঢাকা থেকে ঝালকাঠি যাচ্ছিলাম বেড়াতে। তো তখন আমার এক বাবার বন্ধু ছিল, তার মেয়ের জন্মদিন, বিশেষ করে আর কি সেটাই আর কি মানে কেন্দ্র করে যাওয়াটা হচ্ছিল। তো আমি বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার পর ওই বাড়িতে ছিলাম। তো যখন আমি বাড়িতে বেড়াতে যাই, তো সেই দিন আমরা অনুষ্ঠান শেষ করে রাতের বেলায় মানে আমার দাদা বাড়ি ঝালকাঠিতে চলে যেতে চাচ্ছিলাম। তো আমার বাবার বন্ধু সেদিন আর কি আমাদের খুব রিকোয়েস্ট করছিল যে আজকের দিনটা তাদের বাড়িতে থাকার জন্য। তো বাবা বলছিল যে আমার হাতে খুব সময় কম, আমি আর কি আজকে থাকতে পারবো না, আসছি অল্প দিন, একটু বাড়ি থেকে ঘুরে তারপর ঢাকায় চলে যাব। তো আঙ্কেল খুবই রিকোয়েস্ট করছিল। তো পরে বললো যে তুই যদি না থাকিস তাহলে তোর ছেলেকে মানে আমাকে আর কি রেখে যেতে। তো বাবা তখন বলছিল না থাকো, থাকবে কেন, আমাদের সাথে চলে যাও। পরে অনেক বলার পর বাবা আমাকে বললো তাহলে তুমি থেকে যাও আঙ্কেলের বাসায়, আজকে রাতটা থেকে যাও। তো ভাই ওই দিন রাত্রেবেলায় আমি বাসায় ছিলাম। তো যখন রাত্রে ঘুমানোর প্রিপারেশন নিয়েছিল সবাই, তো আমার রাত্রে একটু টিভি দেখার অভ্যাস ছিল, রাত জেগে টিভি দেখে তারপর দেরি করে ঘুমানো। তো তাদের একটা টিভি রুম ছিল মানে বাড়িটার একদম কর্নারে। তো সেই টিভি রুমটা আমি বললাম যে আঙ্কেল আজকে রাত্রে আমি এই টিভি রুমটায় ঘুমাতে যাচ্ছি, মানে আমার একটু টিভি দেখার খুব অভ্যাস, আজকে রাতটা আমি এখানে সোফায় টিভি দেখবো, টিভি এখানে ঘুমাবো। তো তখন সে আমাকে বললো না বাবা এই রুমটায় ঘুমানো যাবে না। কেন আঙ্কেল? না বাবা এই রুমটায় ঘুমানো যাবে না, তুমি বরং আমাদের সাথে ঘুমাবে। আমি বললাম না আঙ্কেল আমি ঘুমাই, এখানে আমার কোনো সমস্যা হবে না, আপনি টেনশন করেন না। না বাবা এখানে সমস্যা আছে, তুমি ঘুমাতে পারবে না। তো আমি পরে বললাম, আমি চিন্তা করলাম যে আঙ্কেলের মুখের উপরে বারবার কথাবার্তা ঠিক হবে না, তাদের সাথেই মানে ঘুমাই। তো আমি যখন ঘুমাতে তাদের রুমে যাব তখন তাদের কাজের মেয়ে চলে যাচ্ছিল, মানে কাজ শেষে আর কি চলে যাচ্ছে। তখন আমাকে বললো ভাই আপনি এই রুমটায় ঘুমায় না, এই রুমটায় একটা সমস্যা আছে। তো সেটা দূর থেকে আঙ্কেল দেখতে পাচ্ছিল যে মানে আমাকে ওই কাজের লোকটা বলছিল যে সমস্যা আছে। তখন আঙ্কেল সাথে সাথে উঠে মানে কাজের লোকটাকে একটা মানে দিল, ঝাড়ি দিল। পরে আমি কিছু বুঝতে না পেরে তাদের সাথে ঘুমাতে চলে গেলাম। তো একটা রুম ছিল, সেই রুমে আঙ্কেল আন্টি আর তার 2 মেয়ে ঘুমাচ্ছিল। ওই রুমে আরেকটা খাট ছিল, সেই খাটে আমি ঘুমিয়েছিলাম। রাসেল ভাই নতুন অবস্থায় আমার কি কোনো জায়গায় আর কি ঘুম আসে না সাথে সাথে। তো রীতিমতো তারা ঘুমিয়ে গিয়েছিল, বাট আমি ঘুমাতে পারিনি, আমার ঘুম আসছিল না। প্রায় রাত 1-1:30টার দিকে ওই বাড়িটা ছিল কাঠের। তো আমি টের পাচ্ছি দোতলায় কি যেন হাঁটাহাঁটি করছে, মানে মনে হচ্ছে যে পায়চারি করছে। তো মানে আমি একটু অবাক হলাম, কারণ ছিল যে ওই ঘরে মাত্র 4 জন সদস্যই একই রুমে ঘুমাচ্ছে, আর সাথে আমি, এর বাইরে আর কোনো কেউ ওই বাসায় থাকে না। তো কি হাঁটছে? তো আধা ঘন্টার মতো এরকম দেখছি দিকে পায়চারি দিচ্ছে একটা লোক, মানে একটা মানুষ হাঁটছে। তো কিছুক্ষণ পর ওই যে হাঁটার আওয়াজটা সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, মনে হচ্ছে কে উপর থেকে নিচের দিকে নামছে। তো আমি শব্দের আন্দাজে টের পাচ্ছি যে সে নেমে ঠিক ওই টিভি রুমটায় যাচ্ছে। তো আমি মানে সাহস করে
ওই দরজাটা খুলে দেখতে যাব, কিন্তু সেখানে দরজাটা মানে খুব শক্তভাবে আটকানো ছিল, যে আমি যদি খুলতে যাই আঙ্কেল আন্টি মানে টের পেয়ে উঠে যাবে, হয়তো বা আমাকে বকাও দিতে পারে, সে কারণে আমি খুলিনি। তো ওই শব্দটা ওই টিভি রুম পর্যন্ত যাওয়ার পর আর কোনো শব্দ আমি পাইনি। তো পরের দিন সকালে আমার কাছে রাত থেকেই কেমন যেন একটু নার্ভাস লাগছিল। পরে আমি নাস্তা করতেছিলাম একসাথে সবাই টেবিলে আঙ্কেলের সাথে। তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল দেখেন আমার থাকতে ইচ্ছা করছে না, আমার কেমন জানি লাগতেছে, কালকে থেকে আমি কেমন জানি একটা ফিল করতেছি অন্য কিছু, যে আমি রাত্রেবেলায় টের পেলাম যে ছাই সে দোতলায় কে যেন হাঁটছে। তো বলো দোতলায় কি যেন হাঁটছে, তা বলো যে কি হাঁটছে দোতলায়, আমি তো টের পেয়েছি, আমি তো মিথ্যা বলছি না, আমি নিজে টের পেয়েছি দোতলায় কি যেন হাঁটছে এবং হেঁটে নিচে নেমেছে। যদি আঙ্কেল আপনি আমাকে সত্যি ঘটনাটা বলেন তাহলে আমি থাকবো, নাহলে আমি চলে যাব। তো আঙ্কেল বললো যে বাবা আমি তোমাকে ভয়ে বলিনি, কারণ এই ঘটনা এখানে আমাদের বাড়িতে একটু সমস্যা আছে, যদি তোমাকে আগে বলতাম তাহলে তুমি হয়তো বা থাকতে দিতে না, বা তোমার বাবা একটু আমার সাথে রাগ করতো। বলে আচ্ছা কি সমস্যা আঙ্কেল? বলে আমাদের এই বাড়িটা একটু মানে সৎকার করা হয় না, বাড়িটা আসার পর বন্ধক দেওয়া হয় না। তো এই বাড়িতে একটা ঘটনা ছিল প্রাচীন, সেই ঘটনাকে কেন্দ্র করে এরকম হয়েছে। এর আগে ওই টিভি রুমে আমার এক শালা সে এক রাত্রিবেলায় এভাবে আমাদের বাসায় বেড়াতে এসে ওই রাত্রিবেলায় টিভি রুমে ঘুমিয়েছিল। তো ঘুমানোর পর যখন রাত 1:30 বাজে তখন ওই টিভি রুমের কোনায় একটা জানলা ছিল, ওই জানলায় কে একজন এসে উকি মেরে তার দিকে তাকিয়ে আছে এবং খুব বিভৎস চেহারা, যেটা বলার মতো না, একজন মেয়ে লোক তাকিয়ে আছে। তো সেটা দেখার পর সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালবেলায় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তখন জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, তখন সে বলে যে আমি রাত্রিবেলায় একজনকে দেখেছি, সে মানুষ না, সে অন্য কিছু। বলে কে এসে? বলছে আমি তাকে দেখতে মানুষের মতো, কিন্তু তার চেহারা কোনোটাই মানুষের মতো দেখাচ্ছিল না। তো এটা বলার পর সেই থেকে তার আস্তে আস্তে অবনতি হওয়া শুরু করলো। সে তারপর থেকে কথা বলতে পারছিল না। এভাবে সে এখনো ওই সেই সেম কারণে তার মানে কথা বলাটা বন্ধ হয়ে গেছে, এখন আর কথা বলতে পারে না। আগে যাও বলতে পারতো, এখন আর কথা বলতে পারে না সেই রোগ থেকে। তো বললাম আঙ্কেল এগুলো হওয়ার কারণ কি? বলে 1952 সালে ঠিক ঝালকাঠি পোস্ট অফিস এলাকা সংলগ্ন এক ডাক্তার ছিল। তো সেই ডাক্তার একজন মেয়ে ছিল। তো এখানে একজন ডাকাত ছিল, যে ওই এখানে খুব মানে নাম করা ডাকাত ছিল, সবাই ভয় পেত। তো ওই ডাক্তারের মেয়েটা খুব সুন্দর ছিল। তো ওই ডাকাতের নজরটা পড়ে ওই মেয়ের উপরে। তো ওই মেয়ের উপরে পরে তো সে বিয়ে করতে চায় ওই মেয়েটাকে। তো ডাক্তার কোনোভাবেই রাজি হয়নি। যখন রাজি হয়নি ডাক্তার অনেক বলার পর, তো এক রাত্রেবেলায় ওই ডাকাত দোতলায় উঠে ওই বাড়ির ওই মেয়েকে খুন করে ফেলে। খুন করে সবাইকে বেঁধে ওই বাড়ি থেকে চলে যায়। তো যখন ওই খুন করে, তো পরের দিন ওই মেয়েটার লাশ নামানো হয়, পুলিশ পোস্টমর্টমে নেয়। তো ওইখানেই তাকে আর কি ওই বাড়িটার পাশেই আর কি তাকে আর কি দেওয়া হয়, মানে হিন্দু লোক যে চাই তাকে আর কি শ্মশানে আর কি পোড়ানো হয়। তো তারপর থেকে ওই ডাক্তার আর ওখানে থাকতে পারেনি, কারণ আশেপাশের মানুষের অনেক সমালোচনা, অনেক লোকলজ্জার ভয়, মানে সে একজন সম্মানী ব্যক্তি ছিল। পরে সেই বাড়িটা তার আমার বাবার বন্ধুর বাবার কাছে বিক্রি করে, খুব অল্প দামে বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। তারপর থেকে তাদের বাবা প্রতিনিয়ত ওই বাড়িতে ছিল, কিন্তু তখন কোনো ঘটনা শুনতে পারেনি। যখন ওই আঙ্কেল বিয়ে করে ওই বাড়িতে উঠে, তখন থেকে প্রতিদিন রাত মাঝে মাঝে রাত্রেবেলায় ওই এরকম হাঁটার আওয়াজ পাওয়া যায়। তো একদিন আঙ্কেল এরকম রাত্রে 1:30টার সময়, ঠিক 1:30টার সময় মানে এই ঘটনাটা ঘটে, যে সময় আর কি এই ঘটনা ঘটে প্রায় 1:30টার সময় ধরে আর কি শুরু হয়। তো একদিন রাত্রে আঙ্কেল এরকমের দরজা আটকানো ছিল, ওয়াশরুমে যাচ্ছিল। তো তখন ওয়াশরুমে যাওয়ার সময় ওই সিঁড়িটা হয়, দোতলায় যাওয়ার সিঁড়িটা মানে আর কি সামনে পড়ে। তো আঙ্কেল হঠাৎ করে ডানের দিকে চোখ পড়লো, দেখে একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে ওই ইসের উপরে বসে আছে। তো আঙ্কেল এটা দেখে না দেখার ভান করে আস্তে চলে যায়। তো এরপর থেকে তারা প্রতিনিয়ত ওইটা দেখতে পায়। তো কাল সেই দিন আমাকে ওই টিভি রুমে ঘুমাতে দেয়নি, কারণ ওইখানে ওই ঘটনাটা ঘটে। তার আগে এরকমের একজন দেখে এই অবস্থা হয়েছিল, সে কারণে আমার ভালোর দিক মনে করে দেয়। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে ফেসবুকে আছেন, আমার সঙ্গে আছেন। আমাদের আজকের শেষ অতিথিকার কাছে যাবো তার ঘটনাটি শোনার জন্য। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে তারপর আপনার ঘটনাটি শুরু। ধন্যবাদ রাসেল ভাই, আমি রমজান, আমি আসছি কিলখ্যাত নিকুঞ্জ 2 থেকে। আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি মূলত আমার মাকে কেন্দ্র করে। জি,
আমার দেশের বাড়ি কুমিল্লা, ওইখানে আমার গ্রাম হলো কুটুম্বপুর, ওইখানেই ঘটনাটি ঘটে। তো ঘটনাটি এরকম হলো, রাসেল ভাই একদিন আমার বাবা এবং আমার মা আমার নানু বাড়ি গিয়েছিল সন্ধ্যাবেলা। ওনারা আস্তে আস্তে বাজার হয়ে আসার আগে তো একটু লেট হলো, প্রায় 9টা কি 9:30, আর গ্রামে 9টা 9:30 মানে অনেক ব্যাপার। তো ওনারা আসার পথে কতগুলো মাছ পেলে সস্তা দামে, তাই এইগুলো নিয়ে আসে। আমার বাবা একটু টায়ার্ড ছিল, উনি বাসায় এসে উনি শুয়ে পড়লো। তো আমার মা একা একা রান্না করে ওই মাছগুলো কোটার পর ভাজি করতেছিল। ভাজি করার পর শেষ পর্যায়ে হঠাৎ দেখি কি মায়ের চুলার সামনে দিয়ে একটা সাপের মতো কি যেন যাচ্ছিল। এতই কালো ছিল যে ওইটা বোঝা যাচ্ছিল না সাপ নাকি একটা সাপের শ্যাডো। তো মা একটু ভয় পায়। তো রান্না বান্না শেষ করে ঘরে আসে। ঘরে আসার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে উনি যখন ঘুমায়, সবাই ঘুমার পর হঠাৎ করে আমাদের ঘরের বাইরে আপনার বেড়ার পিছন দিক থেকে খামচির আওয়াজ আছে, মনে হয় কে যেন ফুপাচ্ছে আর চিল্লাফাল্লার মতো একটা অদ্ভুত ধরনের আওয়াজ করছে। তো মা ভয় পেয়ে বাবাকে ডাকে। বাবা বললো, কিছু নয় এটা, তুমি এক কাজ করো, 2টা মাছ দাও আমার কাছে। এই কথা বলে উনি 2টা মাছ বাইরে ছুঁড়ে মারলো। তারপর ওইটা হলো, অনেকক্ষণ চুপ হয়ে থাকলো। দেন আবার কিছুক্ষণ পর এই একই ধরনের আওয়াজ করছে, মনে হয় কেউ বিগড়ে যাচ্ছে। তো আবার 2টা মাছ দিল। এরকম ভাবে ওই দিন কাটলো। কাটার পর আমার মা বাবাকে বললো, বাবা ব্যাপারটা এত একটা গুরুত্ব দিল না। তারপর কিছুদিন পর আমার বাবা ঢাকা আসলো একটা অফিসের কাজ নিয়ে। তো মা একা রাত্র 2টা বাজে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য, আমাদের রাসেল ভাই কথাটা বলে রাখা ভালো যে আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, বিদায় আমরা বেসিক্যালি হারিকেন ইউজ করতাম। তো মা হারিকেনটা নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল। তো হারিকেনের রাসেল ভাই হাতে রাখলে কিন্তু নিচটা অনেকটা আলো থাকে না, হারিকেনের নিচে আলো থাকে না, আলোটা চারদিক ছড়িয়ে যায়। তো আমাদের ওয়াশরুমটা একটু দূরেই ছিল বাসা থেকে। তো যখন যাচ্ছিল হারিকেনটা নিয়ে, যখন যাচ্ছিল মা, তখন কয়েকটা কাইট দেওয়ার পর ওনার পায়ের নিচে ওই সাপটা আপনার উনি সাপটাকে ক্রস করে ফেললো। ওই সাপের উপরে পা পড়লো না, উনি সাপটা ক্রস করে ফেললো। দেন ওনাকে একটা থাপ্পড় দিল। ওই সাপটার একটা অদ্ভুত শ্যাডো হয়ে থাপ্পড় দিল কে, এটা উনি দেখেনি, কিন্তু আপনার কেউ একজন ওনাকে থাপ্পড় দিয়েছে এটা উনি টের পেলো। তো উনি বাসায় চলে আসলো, আর ওয়াশরুমে গেল না ভয়ে। দেন আমার বাবা আসলো 2-1 দিন পর, ওনাকে কথাটা শেয়ার। বাবা ঝাড় ফুস করলো, করার পর আপনার ওনার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো দিন দিন। তো একদিন আমার সাথে ঘটেছিল রাসেল ভাই, আমার মার সাথে আমরা 2 ভাই শুতাম। তো হঠাৎ একদিন রাত্রে দেখি মা মাথা এপাশ ওপাশ করছে, ওনার চুলগুলো এলোমেলো ছিল। তো আমরা খুব ভয় পাই এই ব্যাপারটা নিয়ে। তো বাবাকে সকালবেলা জানালাম, বাবা তারপর এক কবিরাজের কাছে নিল। নেওয়ার পর ওই কবিরাজ বললো অ্যাকচুয়ালি ওনার উপর একটা বড় ধরনের আচর আসছে জিনের, তো ওনাকে ভালোভাবে করার জন্য কিছুদিন সময় লাগবে। তো আমরা কিছুদিন সময় দিলাম। ওই লোক আমাদের বাড়িতে এসে ট্রিটমেন্ট করাচ্ছিল। তো একদিন কি হলো রাসেল ভাই, আমার মার একটা বিরাট ধরনের সমস্যা হলো, উনি কিছু খেলেই ওইটা রাখতে পারতো না, বমি করে ফেলে দিত। তো আমরা ডাক্তারের পরামর্শ নিই। তো ডাক্তার বললো ওনার ভিতরে ক্ষতর সৃষ্টি হচ্ছে, বোধহয় এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করতে পারে। আপনি এক কাজ করেন, ওনাকে ঢাকায় বড় কোথাও হাসপাতালে নিয়ে যান। তো আমরা আরো কিছুদিন সময় নিলাম, কবিরাজ দেখালাম। এর মধ্যে একদিন আমার মা স্বপ্নে দেখলো কি ওনার কাছ থেকে কেউ একজন বলছে, তুই যদি ভালো হতে চাস তবে আমাকে 2টা কুমড়া আর 1 জোড়া নারিকেল দে। তো মা তো ব্যাপারটা, তো ওনার অবস্থা, মানসিক অবস্থা সহ ওনার শারীরিক অবস্থা সম্পূর্ণ খারাপ। দেন উনি ক্যান্সারে এফেক্ট হয়ে এই 2-3 সপ্তাহের মধ্যে উনি মৃত্যুবরণ করেন। ওয়ালাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করব সেটা আমার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা 2012-তে। ঘটনাটা ময়মনসিংহ মেডিকেল কলেজকে কেন্দ্র করে, ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গটাকে কেন্দ্র করে। তো আমার কাজিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে যখন স্টুডেন্ট ছিলেন 2012-তে, তো তার সাথে ঘটনাটি ঘটে। আমার কাজিন একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ছিলেন, আর যার কারণে তার প্রতি খুব নামাজ রোজা এগুলোর প্রতি খুব পালন করতে পরিবারের বাধা ছিল আর কি। তো ও সবসময় নামাজের দিকে মনোনিবেশ করতেন, রোজার দিকেও সবসময় যতটুকু পারতেন করতেন। তো আমার কাজিন পড়াশোনার দিকে খুবই সিরিয়াস ছিল। ফার্স্ট ইয়ারে যখন পড়ে, তো ফার্স্ট ইয়ারে সবাই জানে যে অ্যানাটমি সাবজেক্টটা তো ম্যান্ডেটরি। তো অ্যানাটমির সাবজেক্টের যখন ওদের থিওরিক্যাল ক্লাস শেষ হয়ে যায়, তো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য স্যার ওদের কিছু গ্রুপ ভাগ করে দেয় যে তোমরা অমুক ডেটে আর তোমরা অমুক ডেটে যেয়ে প্র্যাকটিক্যাল করে ফেলবা মর্গে। তো ওর যেদিন ডেট পড়লো, ও তখন মর্গে চলে গেল ওর গ্রুপের সাথে। তো গ্রুপের মধ্যে একজন সিনিয়র ডক্টর ছিলেন, ডোম ছিলেন, আর ও কিছু ফ্রেন্ডস ছিল যারা কোনো গ্রুপে ছিল। তো পরবর্তীতে ও স্যার যেগুলো দেখাচ্ছিলেন ও খুব মনোযোগ দিয়ে সেগুলো নোট করতেছিল, খুব ভালোভাবে চলছিল কিছু সময়।
তো হঠাৎ করে ওর দৃষ্টিটা চলে গেল মর্গে যে লাশটা কাটা হচ্ছিল বা মর্গে যে লাশটা বডি পার্টস গুলো দেখানো হচ্ছিল সেটার দিকে। ওই লাশটার বয়স ছিল 35 থেকে 40 বছরের মতো, গালে খোঁচা খোঁচা দাড়ি ছিল, চোখগুলো একেবারে বন্ধ ছিল না, ঈষৎ বোঝা ছিল, মানে একটু তাকানো তাকানো অবস্থাতে ছিল, ঠোঁট ছিল একদম কালো, গায়ের বর্ণ ছিল একদম ফ্যাকাশে সাদা। আসলে ফ্রিজে লাশটা থাকার কারণে এমন সাদা বা নীলচে বর্ণ ছিল। আর তো লাশটা দেখে কেমন যেন ওর অসুস্থ ফিল হতে থাকলো। তো ও ভাবলো হয়তো আমি কাটাছেঁড়া লাশ দেখছি, হয়তোবা মানে লাশের বডির বিভিন্ন পার্টস দেখছি, এই জন্য হয়তো আমার অস্বস্তি লাগছিল। আসলে অস্বস্তি লাগা বা ওইখানে যে মাথা ঘোরানো বা এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অস্বস্তি লাগাটা হচ্ছে কেমন জানি শরীরের মধ্যে ফিল হওয়া, যে মানে খুব অন্যরকম মানে ফিল হওয়া। তো যাই হোক, ও সেটা দেখে আবার পড়াশোনার দিকে মনোনিবেশ করলো। তো ওদের ক্লাসে যখন শেষ প্র্যাকটিক্যাল, ও যখন বেরোতে যাবে তখন ওর ওড়নাটা যে লাশের হাতের সাথে খুব আটকে গেল। ও খুব পরিষ্কার ভাবে দেখলো আসলে আটকে না, একদম ওড়নাটা লাশটা চেপে ধরছে। এটা দেখার পরে ও চিৎকার করলো। ও যখন চিৎকার করলো তখন ডোম বললো যে আরে আপা, এটা তো লাশ চেপে ধরে নাই, এটা তো আঙুলের সাথে বেজে গেছে, দাঁড়ান দাঁড়ান আমি ছুটাই। তো ডোম এটা ছুটাই দিল। ও সেটা না খুব ভয় পাইলো। তো যখন হলে ফিরলো, তো হলে ফেরার পরে ও খুব মানে ভয় পাইলো, মানে ভয় কাজ করি ওর মধ্যে। দুপুরের লাঞ্চটাও করলো না, এভাবে তার দুপুর কাটলো। বিকালের দিকে না ওর খুব ভয় ভয় লাগছিল। তো সারা বিকেল সারা সন্ধ্যা ও হলেই থাকলো। তো রাতের বেলা মোটামুটি পড়াশোনা শেষ করে ও উঁচু টুচু করে নামাজ টামাজ পড়বে। ঠিক ওই সময় ও যখন ফিরলো তখন থেকে না তার তীব্র মাথা ব্যথা শুরু হইলো। তো মাথা ব্যথা করতেছে, ও করলো কি তাহলে ঘুমাইলে হয়তো বা সুস্থ হতে পারে, এই জন্য চিন্তা করলো ঘুমাইলো। তো যখন ও ঘুমাইলো, ঘুমের মাঝখানে ও স্বপ্ন দেখছিল যে ও মেডিটেশনের মতো বা যে ধ্যানে যেভাবে বসে আর কি সেভাবে বসে রয়েছে, আর যে লাশটা মর্গে দেখে আসছে ওর থেকে একটু সামনে সেটা দাঁড়ায় আছে। লাশটা ঠিক আগের মতোই, খোঁচা খোঁচা দাড়ি, কোকড়ানো চুল ছিল, বুকের মানে একদম পাঁজর থেকে শুরু করে একদম তলপেট পর্যন্ত কাটা, লাশটা নগ্ন অবস্থায় দাঁড়ায় ছিল। ওইটা দেখে না খুব ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে গেল। তো ঘুম থেকে যখন উঠে গেল তখন ওর যারা রুমমেট ছিল সবাই মানে এসে বললো কি হয়েছে। ও বললো স্বপ্ন দেখছি। পরে সবাই হাতে মুখে পানি টানি দিল। পানি টানি দেওয়ার পরে ওই একটু স্বাভাবিক হলো। স্বাভাবিক হলে ও পরে উঠে ফজরের নামাজ টামাজ পড়ে ঘুমাইতে গেল। ও যখন ফজরের নামাজ ঘুমাইতে গেল, সকালে ঘুম থেকে উঠে ওর গায়ে একদমই শক্তি ছিল না। ও উঠে যে ক্লাসে যাবে সে ক্লাস করার মতো শক্তি তার নাই। তো কি করবে এটা সেটা ভাবতেছিল। তো সারাদিনই ওই হলের মধ্যেই কাটাইলো। বিকেলবেলা একটা অজানা আকর্ষণে ও বারবার না মর্গের দিকে যেতে চাচ্ছিল, যে মর্গে যাই মর্গে যাই মর্গে যাই। ওর এটা মনে হতে থাকলো যে মর্গে গেলে হয়তো বা এই প্রবলেমের সলভ হতে পারে। তো ও আস্তে আস্তে মর্গের দিকে গেল, ডোমের সাথে কথা বললো, কিন্তু ডোম ওকে কোনোভাবে অ্যালাউ করছিল না লাশটাকে দেখার জন্য। তারপরে অনেক রিকোয়েস্ট করে তো মর্গের ভেতরে ঢুকলো। ডোম তাকে ফ্রিজ থেকে লাশটা বের করে দেখাইলো। তো প্রথমবার যখন লাশটাকে ও দেখছিল তখন লাশের চোখ ছিল মানে একদম কালচে রঙের, মানে ঈষৎ বোঝা। তারপরে ঠোঁটটা ছিল একদম কালো কুচকুচে, আর বডিটা ছিল নীল রঙের মতো। এখন যখন মানে ডোম লাশটাকে দেখাইলো, দেখতেছে যে ওর চোখগুলা আগের চেয়েও বেশি খোলা, আর হলো মানে ঠোঁটটা যেমন কালো কুচকুচে ছিল এখন কিন্তু কালো কুচকুচে লাগতেছে না, এজ এ মানে জীবিত মানুষের মতোই মানে ওর ফিল হচ্ছিল যে মানে লোকটা জীবিত এরকম। আর তার চেয়ে বড় কথা হলো যে এই মানে মর্গের অবস্থাটা দেখে মনে হচ্ছিল ওরা খুব চেনা একটা পরিবেশ, খুব চেনা মনে হচ্ছে, খুব জানাশোনা মনে হচ্ছে, মানে ওর এখন আর ভয় লাগতেছে না। তো ওইখান থেকে বেরিয়ে গিয়ে তো ও মানে সেই আগের রাতের মতো সে স্বপ্ন দেখলো যে আবার ওই স্বপ্নে ওই লোক আসছে। স্বপ্নে এসে ওইভাবেই দাঁড়িয়ে আছে লোকটা, আমার বোন ওইভাবেই বসা। ও তখন বললো যে কি চাও আমার কাছে। তখন লাশটা বলছিল তুই আমাকে মুক্তি দে, একমাত্র তুই পারিস আমাকে মুক্তি দিতে, তুই ছাড়া আমাকে আর কেউ মুক্তি দিতে পারবে না। তো এবার আবারও ভয় পেয়ে উঠলো। তখন ওর বান্ধবীরা বললো এক কাজ কর, তুই হয়তো বা ক্লাস বেশি করতেছিস, তোর মেন্টালি বেশি স্ট্রেস নিয়ে ফেলছিস, তুই গ্রামের বাড়ি যা, গ্রামের বাড়িতে ঘুরে আসলে হয়তো বা একটুটা মানে মেন্টাল ডাইভার্সন হবে, তুই তাহলে এই কাজটা কর। তো ও চিন্তা করলো হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা থেকে বেরোনোর জন্য হয়তো আমি গ্রামের থেকে ঘুরে আসলে আমার ভালো লাগবে। সেই চিন্তা করে ও গ্রামে গেল। গ্রামে গিয়ে মানে বাবা মার সাথে কথা টথা বললো, স্বাভাবিকভাবে ও দিন কাটানোর চেষ্টা করলো। রাতের বেলা ঠিক একই রকমের স্বপ্ন দেখলো। তো স্বপ্ন দেখতেছে ও মানে আবার স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে, আবার ঘুমাইলে এখন স্বপ্নটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ও স্বপ্ন দেখতেছে ও একটা ব্রিজের উপরে, ব্রিজের দুইটা পাড়ি ভাঙা, ও মাঝখানে শুধু একা বসে রয়েছে, আর লাশটা এক পারে দাঁড়া হাততালি দিচ্ছে, আমি বলছিলাম তোকে মুক্তি দিতে, আমাকে মুক্তি দিলি না, আমাকে মুক্তি দে, একমাত্র তুই পারিস আমাকে মুক্তি দিতে। ও আবার ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক পরের রাতেও ঠিক মানে স্বপ্নটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ও দেখে ও যেখানে ঘুমাচ্ছে সেই রুমটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, মানে 4টা দেয়াল, উপরের ছাদ, নিচের ফ্লোর সব আস্তে আস্তে ছোট হয়ে সংকুচিত হয়ে আসছে। ও
ও তখন আরো ভয় পায়, আবার চিৎকার দেয়, ওর বাবা মা আসে, বলে কি হয়েছে তো। ও তখন পর্যন্ত ঘটনা স্কিপ করে যায়। তারপরের রাতে আরো অদ্ভুত ধরনের স্বপ্ন, যেমন ওর ঘরটাতে মানে কোনো এসি করা নাই, কিন্তু তারপরও মানে এমন হিম ঠান্ডা, মানে যেমনটা ছিল হচ্ছিল ওই লাশকাটা ঘরে যে হিমঘরটা ছিল, ওই হিমঘরে যেরকম ঠান্ডা, সেই একই ধরনের ঠান্ডা। এবং হচ্ছে হলো লাশকাটা ঘরে মানে একটা বিরক্তকর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা সে রুমের মধ্যে ফিল করে। ও আর কোন রকমের উপায় না দেখে ওর বাবা মাকে জানাতে বাধ্য হয় ব্যাপারটা, যে এই সমস্যা হচ্ছে, যে লাশকাটা ঘরে যাওয়ার পর থেকে লাশটাকে দেখার পরে এই সমস্যা হচ্ছে। তো এটা শেয়ার করার পরে ওর বাবা বুঝতে পারেন সমস্যাটা অনুধাবন করলেন। তারপরে ওর সাথে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসলেন। আসার পরে ওর যে সিনিয়র ডক্টর ছিল সবার সাথে কথা বললেন, তারপর ডোমের সাথে কথা বললেন, লাশটা সম্পর্কে জানার চেষ্টা করলেন। আসলে লাশটা ছিল একটা বেওয়ারিশ লাশ, যার কারণে লাশের কোনো দাবিদার না থাকায় লাশটা মর্গে এইভাবে পড়ে রয়েছে, কেউ কোনো দাবি করতে আসে নাই। এটা জানার পরে আমার চাচা, ওই যে মানে আমার কাজিনের বাবা, উনি নিজ দায়িত্বে অনেক প্রশাসনিক ঝামেলা টামেলা সহ্য করে মানে নিজ দায়িত্বে লাশটাকে দাফনের ব্যবস্থা করলেন। লাশটা যখন দাফনের ব্যবস্থা তিনি করলেন, এরপর থেকে ঐশী সমস্যাটা আস্তে আস্তে কমতে থাকলো। আমার কাজিনের সমস্যাটা আস্তে আস্তে একদমই কমে গেল। কমে যাওয়ার পর ও স্বাভাবিক লাইফ লিড করতে থাকলো, পড়াশোনার দিকে আবার কনসেন্ট্রেট করলো। এভাবে লাশ দাফন করা ঠিক 40 দিন পর, একদম এক্স্যাক্টলি 40 দিন পর, রাত 3টা 3:30টার দিকে উঠছে, উঠে ওয়াশরুমে গেছে, উজু টুজু করে চলে আসছে। ওর মানে হলের একদম করিডোরের শেষ প্রান্তে একটা লোক দাঁড়ায় ছিল। ও এখন কিন্তু আর ভয় পাচ্ছে না, ও জানে যে লাশটা যেহেতু সৎকার হয়ে গেছে, এখন আর ভয়ের কিছু নাই। ও আস্তে আস্তে লাশটার কাছে গেল। লাশটার কাছে যাইতেই ও দেখতে পেল সেই মানে এই যে আবরণটা সেই লাশকাটা ঘরে যাতে দাফন করেছিল সেই লোকটা, এই লোকটা এক। ও কাছে গেলেই ওই লাশটা যে ছিল মানে কাফন পরা, এর আগে যতবার ও দেখছে ততবারই, এই স্বপ্নের মধ্যে যতবার দেখছে ততবার নগ্ন ছিল, আর এখন লাশটা কিন্তু একদম কাফনে পরা। ও কাছে যেতেই ওই লাশটা ওর দিকে মুখ তুলে তাকাই, বললো তুই আমাকে মুক্তি দিস, তুই আমার অনেক কষ্ট থেকে বাঁচাইছিস, আমি এমনিতেই অনেক কষ্টে মারা গেছি, আর ওই হিমঘরে যে ঠান্ডা ওটা আমার সহ্য হচ্ছিল না, এখানে পড়ে পড়ে থেকে আমার খুব কষ্ট হচ্ছিল, তুই আমাকে মুক্তি দিছিস, তুই আমাকে বাঁচাইস, তোর অনেক ভালো হবে। এটা বলার পরে আমার কাজিন ওকে ছুঁয়ে দেখার জন্য হাতটা বাড়াইলো, বাট সেটা ভ্যানিশ হয়ে গেল, আর দেখতে পাইল না। এর পরবর্তী সময়ে আমার কাজিনের সাথে আর কোনো মানে খারাপ কিছু বা স্বপ্ন বা অন্য কোনো কিছু ঘটে নাই। এই ছিল রাসেল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার একটা আংটির ঘটনা, একটা ছোট্ট আংটির একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসবো আপনার কাছ থেকে। জি বলুন আপনার ঘটনা। নামটা আরেকবার বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি ইসমাইল মাগুরা থেকে এসেছি। থ্যাংক ইউ আপনাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেওয়ার জন্য। তো এই ঘটনাটি একটি আংটিকে কেন্দ্র করে, যে আংটি নিয়ে অনেক ঘটনা বা অনেক কথা প্রচলিত আছে। আমি যখন রোগী দেখতে যেতাম, অনেকে আংটি সম্পর্কে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতো। তো আসলে সেগুলা কখনো কারোটা বিশ্বাস করতাম, কখনো কারোটা করতাম না, কিন্তু যখন আমার নিজের সাথে ঘটে গেল তখন আসলে সমস্ত ঘটনাগুলো আমি আসলে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তো আমার ঘটনাটি আমি বলছি। ঘটনাটি এরকম, 2011 সালের দিকে আমাদের এলাকায় বড়ুরিয়া নামে একটা জায়গা আছে, ওখানে মেলা হয়। আমার ফ্রেন্ডের সাথে ওই মেলায় আমি যাই যে কোনো কারণবশত। যাওয়ার পরে ওখানে একজন বৃদ্ধ লোক দেখলাম ওই আংটি, তারপরে বিভিন্ন ধরনের রোগের গাছগাছরা এগুলা বিক্রি করতেছে। তো আসলে ওই সময়টা আমার ওই একটা সমস্যা ছিল যে আমার কিছু মনে থাকতো না। তা উনি আমাকে বললো যে ঠিক আছে, যদি তোমার মনে না থাকে তাহলে আমাকে আংটিটা দিল, বলো তুমি আংটিটা পরবা, দেখবো 40 দিনের মধ্যে তোমার এই সমস্যাটার সমাধান হয়। তো আসলে আংটিটা নেওয়ার পিছনে আরেকটা ব্যাপার ছিল যে আংটিটা আমার ভালো লেগেছিল, আসলে এত সুন্দর লেগেছিল যে আমার জীবন মানে এত ভালো কোনো জিনিস লাগে নাই, আংটিটা যত ভালো লেগেছিল। আচ্ছা, তারপরে ওইখান থেকে আমি আংটিটা পড়লাম, বিলম্বনা করে ওখান থেকে পড়লাম। তো পড়ার পরে প্রথম সপ্তাহ দুয়েক মধ্যে কোনো সমস্যা নাই। তো একটা সমস্যা হতো, মনে হতো যে আমার সাথে কেউ আছে, এরকম একটা কিছু বুঝতাম। তারপর আমি যা জানি, দোয়া কালাম যা কিছু জানি, সমস্ত কিছু আমি ব্যবহার করি, এই করলে মনে করেন ভালো থাকি। তারপরে আমার যে সেই কোনোভাবেই যখন কোনো কাজ হচ্ছিল না, এরপরে শুরু হলো আমার সাথে নতুন ঝামেলা। যেমন আমি একটা জিনিস এখানে রেখেছি, সেই জিনিসটা 2 মিনিটের মধ্যে কোথাও উধাও হয়ে গেছে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না। তখন ক্লাসে যাবো, একটা কলম রাখছি, এই কলমটা এখানে নাই। আমি এরকম পরীক্ষাও করছি যে এই জিনিসটা এখানে রাখি, দেখি এখানে আবার পরবর্তীতে পাওয়া যায় কিনা। কল্পনা করে রাখার পরেও ওই জিনিসটা ওখান থেকে মানে উধাও হয়ে গেছে। তো এই জাতীয় সমস্যার কারণে বাড়ির থেকেও আমাকে বিভিন্ন ধরনের এইটি করতো যে কি ব্যাপার, তোর কি হয়েছে, কি তুই এইগুলো করিস কেন। তারপরে আমার আচরণের অনেক পরিবর্তন ঘটেছে, যেমন আমি কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না, ঠিক মতো কলেজে যেতাম না। এই ধরনের কিছু সমস্যার ভিতর আমি চলে যাই, যে একজন মেন্টালিস্ট বা একজন অ্যাবনর্মাল কোন মানুষের দ্বারা সম্ভব, সেগুলো আমার ভিতর চলে আসে। আমার বাড়ির থেকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি আসলে এই বিষয়ে কিছু কাউকে কোনো অ্যান্সার দিই না। তো আমার আব্বু ওই সময় ক্লেমন কোম্পানির গাড়ি চালাইতো। তো সেই সুবাদে সাতক্ষীরার ওনার আরেক কলিগের সাথে ওনার কথা হয় এই প্রসঙ্গে। উনি বলেন যে সাতক্ষীরা কলারোয়া উপজেলায় একজন ভালো কবিরাজ আছে নাম করা, উনি জিনের
ব্যাপারে উনি ভালো পারদর্শী, বিশেষ করে আমার যে সমস্যা এই সমস্যার বিষয়ে। তো সেখানে আমাকে আসলে দেখানো হয়, আমাকে বলা হয় যে ঠিক আছে তোমাকে সেখানে নিয়ে যাব। পরে আমি আব্বুর সাথে সেখানে গেলাম, যাওয়ার পরে ওনাদের বাড়ি যে জোহরের নামাজ পড়লাম, পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া করে রেস্ট নিলাম। তো ওই কবিরাজের কথা একটু বলে রাখি, উনি সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শনিবার 2 দিন হচ্ছে উনি রোগী দেখেন। এছাড়া উনি সপ্তাহের মাঝখানে অন্য কোনো রোগী দেখেন না বা উনি করেন না। আর রোগী দেখার সিস্টেমটা হলো এরকম যে জিন, ওনার ঘাড়ে জিন হাজির করেন উনি, ওই জিন যা বলে সেই ফর্মুলা অনুযায়ী তাকে কাজ করতে হয়। ওনার ব্যক্তিগতভাবে উনি কাউকে কিছু বলেন। তো আমরা সন্ধ্যার পরে রওনা দিলাম। রওনা দিয়ে ওনাদের বাড়ি যেতে দেখি যে অনেক লোকের ভিড়, অনেক লোকের সিরিয়াল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওনার সাথে কথা বলার জন্য বা ওনাকে দেখার জন্য। তো রসুল ভাই, এখানে আমি একটা জিনিস আমার কিছুতেই বুঝে আসলো না যে উনি কিভাবে জানলো যে আমি মাগুরা থেকে এসেছি বা আমি কোথা থেকে আসছি, আমার কি সমস্যা। উনি কিন্তু এটা আগে কখনো জানে না। বা আমার আব্বুর যে আমি পরবর্তীতে শুনলাম ওই আঙ্কেলের কাছে যে আপনি কি ওনাকে আগে কিছু জানিয়েছিলেন, তখন উনি বললো যে না, ওনার সাথে এই বিষয়ে আমার কোনো কথাই হয়নি। তো উনি বলতেছে যে মাগুরা থেকে একটা রোগী আসছে, তোমরা সবাই ওনাকে সুযোগ দাও, আমি ওনাকে আগে দেখে ছেড়ে দেবো। তো উনি আমাকে ডাক দিলেন, সমস্ত লোকজন বেদ করে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে আমাকে দেখেই বলতেছে যে তোমার তো কপাল ভালো। তা বললাম যে আমার কপাল ভালো, তার কারণ কি? তখন আমাকে বললো যে তুমি যে আংটিটা পরছো, এই আংটিটার কারণেই তোমার এই সমস্যাগুলো হইতেছে। আমি বললাম যে কি বলেন, আংটির কারণে সমস্যা হইতেছে? এই ধরনের কোনো কথা তো আমি বিশ্বাস করি না। তখন বলছে যে না, তোমার আংটিটা তুমি যাই বলো না কেন, এই আংটির কারণেই তোমার এই সমস্যা হইতেছে। তা বললাম যে আংটির কারণে সমস্যা যেহেতু হইতেছে, তাহলে আপনি বলেন এর কারণটা কি? তখন উনি বলেন ব্রিটিশ সরকারের আমলে ওই এলাকায় একজন ভালো একজন কবিরাজ ছিল। ব্রিটিশ সরকারের আমলে বা ওই সময় আর কি আগে পরে হবে সেরকম একটা মুহূর্তে ওইখানে ভালো একজন নাম করা কবিরাজ ছিল বা জ্যোতিষী ছিল, ওই আংটিটা উনি ব্যবহার করতেন। তো এরপরে উনি যখন মারা যাওয়ার পরে ওই ওনার হাতের থেকে মানে ওনাকে যখন গোসল করানো হয় বা ওনাকে যখন করা হয়, তখন আংটিটা একজন লোক চুরি করে আংটিটা ওখান থেকে খুলে রাখে। আর খুলে রাখার পরে ওই আংটিটা আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করে দেওয়ার পরে সেই আংটিটা আবার আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। এভাবে করতে করতে ওই যে লোকের কাছ থেকে আমি ক্রয় করছি, উনি আবার আরেক জায়গায় পরে মানে ওখান থেকে একটা পুকুরের ভিতরে নাকি আংটিটা হারায় যাওয়ার পরে ওই কবিরাজ মশাই উনি নাকি পুকুরের পাড়ে থেকে আংটিটা উদ্ধার করার পরে উনি ওইটা বিক্রি করে আর কি। তো ওই আংটিটা যখন বিক্রি করে তখন এই আংটিটা আমার কাছে চলে আসছে। উনি বললো যে এই আংটি দিয়ে ওই যে জ্যোতিষীর আংটি হারিয়ে গেছে, ওই জ্যোতিষী আংটি দিয়ে অনেক প্রকার জিন বা অনেক প্রকার লোকদেরকে তিনি সুস্থ করতেন বা এই আংটি দিয়ে তিনি অনেক কিছু করতেন। আংটির অনেক ক্ষমতা ছিল। এখন আংটিটা অভিশপ্ত হয়ে গেছে। তা বললো, উনি বললো যে এটা এখন অভিশপ্ত আংটি। তো আমি বললাম তাহলে এখন কি করার? তো উনি বললো যে আংটিটা আমার কাছে রেখে যাও, তারপরে যেটা হয় আমি জানাবো। তো ওনার কাছে আংটি রেখে আসা হলো। 2 সপ্তাহ পরে উনি আমার আব্বুকে খবর দিলেন। তারপরে আমার আব্বু গেলেন, যাওয়ার পরে আংটিটা দিলেন এবং বললেন যে আপনার ছেলেকে মাঝরাতে, আমাবস্যার রাতে অন্ধকার হবে, কোনো চাঁদ রাত হবে না, মাঝরাতে আপনাদের এলাকার সবচেয়ে বড় পুকুর যেটা সেই পুকুরে ছুড়ে মারতে হবে বা সেই পুকুরে ফেলে আসতে হবে। তো আব্বু বাড়ি আসলো। বাড়ি আসার পর আমাকে বললো যে এই কাজ করতে হবে। আমি বললাম যে না, এই কাজ আমি করতে পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব। তো আব্বু বললো যে দেখো, তুমি যদি এটা না করো তাহলে তোমার সমস্যার সমাধানটা তো আসলে হবে না। তো রাসেল ভাই অনেক রিকোয়েস্টের পরে আব্বু বলেন যে ঠিক আছে, তোমার একা যাইতে হবে না, আমি তোমার সাথে যাবো, আমি পুকুরের কোনো পাশে দাঁড়ায় থাকবো, তুমি ফালাই দিয়ে চলে আসবে। তো এরপরও রাজি হচ্ছিলাম না। পরে অনেক রিকোয়েস্টের পরে রাজি হওয়ার পরে আমাদের গ্রামে কানা পুকুর নামে আসলে একটা পুকুর আছে। আপনি একটু অবাক হবেন শুনলে যে এই পুকুরে আমি জীবনে কোনোদিন পানি শুকাইতে দেখিনি। এই পুকুরকে নিয়ে অনেক ঘটনা আছে। পরবর্তীতে যদি কখনো আমাকে ইনভাইট করা হয় সেটা বলার চেষ্টা করবো। এই পুকুরকে নিয়ে অনেক ঘটনা আছে। তো ওই পুকুরের আমার এমনিতে ভয় লাগতেছে, তারপর আমি এই ঘটনা জানি, এই দিক দিয়ে আমার আরো বেশি ভয় লাগতেছে। তো আব্বু পুকুরের থেকে 1-150 গজ দূরে দাঁড়ায় থাকলো। আমাকে বললো যে ঠিক আছে, তুমি যে ফালাই দিয়ে আসো। ও আর একটা কথা বলছিল যে যখন ফালাইতে হবে তখন কোনো প্রকার কথা বলা যাবে না, কোনো প্রকার অন্য কোনো মনস্থ করা যাবে না। যে আব্বুর সাথে আমি কথা বলবো যে আব্বু ওখানে আসো কিনা বা এই জাতীয় আমি করতে হবে। এরপরে হচ্ছে আমি ওখানে আংটি নিয়ে আগাইতেছি, 1 পা আগাইতেছি, 2 পা পিছাইতেছি, ভয় লাগতেছে। যখন পুকুরটার কাছাকাছি গেলাম রাসেল ভাই, দেখি যে পুকুরে কিভাবে সম্ভব আপনি বলেন যে পানির উপরে একটা লোক দাঁড়ায় আছে। ভাই এটা কি কোনোদিন সম্ভব হয় না? পানির উপরে একটা লোক দাঁড়ায় আছে, হাইটে। আপনি নিজে চোখে দেখেছেন? জি, আমি নিজে চোখে দেখেছি। ওনার গায়ে আলখেল্লা পরা ছিল, 5 থেকে 7 ফিট লম্বা হবে লোকটা, দাঁড়িয়ে আছে মুখে। ওই লোকটা পানির উপরে দাঁড়ায় আছে, এবং আমার দিকে অদ্ভুত আকারে একটা মানে চেহারা, উনি আমার দিকে চেয়ে আছে, মানে আমার উপরে উনি রাগ করছে বা আমাকে উনি কোনো কিছু করবে এরকম একটা কিছু দিয়ে উনি করতেছে। আমি মনে মনে ভাবতেছি যে আমি এখন দৌড় মারি, এখন তাছাড়া তো আমার কোনো লাইন নাই। দেখি যে আমার পাও চলতেছে না, সামনের দিকেও যাইতেছে না, পিছনের দিকেও যাইতেছে। তো এরপরে আমি আমার ওস্তাদ একটা জিনিস শিখিয়েছিলেন যে যদি কখনো এই জাতীয় কোনো জিনিস তুমি দেখো তখন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটা পড়বা। তখন আমি 2-3 বার এই তাসবিহটা পড়ে ফেলেছি। পড়ার পরে মনে হইতেছে আমি এখন, আমার সাথে অনেক লোক আছে, আমি এখন পুরোপুরি ইজি। তাকে দেখি যে সেই লোকটাও নাই। পরে আংটিটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে চলে আসি। তারপরে থেকে আমি